আমার বেতন কম হোক, উপার্জন কম হোক, আমি কি করব, আমি আমার কাজ হচ্ছে আমি যদি আমার এই মাদ্রাসা থেকে বের হয়ে যাই তাহলে এখানে দ্বীন ইলমের যে ধারা সেটা ব্যাহত হবে। সুতরাং এইটাকে রাখার জন্য, এটাকে একদম প্রপার রাখার জন্য আমাকে এই ওয়েতেই থাকতে হবে, এই ওয়ের বাইরে যাব, কারণ উপার্জন তো এইটা হচ্ছে একটা দুনিয়াবি চিজ, আমাকে উখরুবি জিনিস চিন্তা করতে হবে, দিনের কথা চিন্তা করতে হবে। তো তার আমি 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 আমার ইয়ে আসতেছি, তার থটটাকে কেন তুমি ডিক্লাইন করতেছো? না তুমি করতে, কারণ হচ্ছে যে তুমি বলতেছো যে এখানে যা মার্কেটে ভ্যালু নাই, সুতরাং আমরা হচ্ছে এবার ইয়েতে আসে, আমরা মার্কেট বাদ দিলাম, আমরা ক্যানভাসে আসি। যে মুহাদ্দিসের ছেলেটা, হ্যাঁ যে মুহাদ্দিসের ছেলেটা ভাবতেছে যে সে দিনকে রক্ষা করবে, তার কি পেট নাই? অবশ্যই আছে। সে কিভাবে পেট চালাবে? গত ১৫০ বছর ধরে সে তার গত ১৫০ বছর পেটের জন্য তো সে কখনো সরকারের কাছে যায় নাই, গেছে? সে যায় নাই তো, না সে মানুষের কাছে গেছে। হ্যাঁ, ওই যে মঙ্করা কি করে, মঙ্করা আচ্ছা শোনা আজিব, দিস ইজ নট দ্য মানে অ্যাপ্রোপ্রিয়েট পাথ অফ কালেকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার সঙ্গে কথা বলতেছি আমাদের গরিবের পডকাস্টে, তার নাম মীর হুজাইফা আল মামদু, আমরা তাকে ডাকি নেহাল নামে। নেহালের পরিচয় তো আমরা জানবো ধীরে ধীরে, নতুন করে বলার কিছু নাই। তার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আজকে এখানে আসা, পরিচিত হওয়ার জন্য তাকে অবশ্য আগে থেকেই চিনি, মানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাকে আস্তে আস্তে কথা বলবো, তার ব্যাপারে জানবো। তো নেহাল, তোমারে তো আমি চিনি অনেক দিন ধরে, তাই না? মানে ধরো ওই বছর দশেক তো, হ্যাঁ বছর দশেক তো, হ্যাঁ বছর দশেক আরও বেশি হবে। তোমার ভাই এগুলো, হ্যাঁ। তো তোমারে আগে চিনি, যেহেতু তুমি আগে তোমার লেখালেখি করতা, ইটি করতা, এরপরে মঞ্জুরের লগে, হানজালার লগে এদের সঙ্গে পরিচয় হয়েছে। তোমাকে বাসায়ও গেছি একবার আমি, তুমি ছিল না, হানজালার ছিল, মঞ্জুর ছিল। তোমার সঙ্গে মানে এত ডিটেল কখনো কথাবার্তা হয় না, তো একবার এমনি হাই হ্যালো দেখা সাক্ষাৎ হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে। তো তোমার ফ্যামিলি সম্বন্ধে, তোমার বেড়ে ওঠা, পড়াশোনা, এগুলো আমি টুকটাক জানি, ডিটেল জানি না। তো আমি ওইখান থেকে শুরু করি। তো আমার যেটা তোমার ফ্যামিলি নিয়ে, যেটা আমার সবচেয়ে বেশি কনসার্ন, আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আমার আসলে জানা উচিত, সেটা হচ্ছে যে তোমার বাবা মারা গেছে তোমরা যখন মোটামুটি সবাই ছোট, তোমরা ৩ ভাই যখন ছোট, তো এরপরে তোমাদের কৈশোর, তারুণ্য, এখন যৌবন তোমাদের। তো আমি আসলে ওই তোমার বাবার যে মৃত্যুটা, মানে ওইখান থেকে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে আব্বু, তো আমি যখন মিশকাত পড়ি তখন হচ্ছে আব্বুর অসুস্থ। তুমি কোথায় পড়তা? আমি তখন লালমাটিয়া পড়ি, লালমাটিয়া মাদ্রাসায়। মিশকাতে পড়ি। তো তখন হচ্ছে আব্বু অসুস্থ হয়ে গেলেন, কিডনিতে সমস্যা হলো। হ্যাঁ। তো বছর সে সময় হলো আমি আব্বুর নিয়ে দৌড়াদৌড়ি আবার শুরু হলো। তো তারপরে আমি যখন, ও হ্যাঁ, মিশকাতের বছরে আব্বু মারা গেলেন। আব্বু মারা যাওয়ার পরে তারপরে আমি দাওরায় ভর্তি হলাম রহমানিয়াতে ১ বছর। দাওরায় ভর্তি হওয়ার পরে আমার দাওরায় হাদিস শেষ হলো। তো শেষ হওয়ার পরে আমি একটা ভালো রকম ট্রানজিশনের মধ্যে পড়ে গেলাম আসলে। তোমার আব্বা যখন মেশকাতে থাকো তখনই মারা গেছে? আব্বু মারা গেছে তখন। আর আচ্ছা, ইন্টারেস্টিংলি তারও ২ বছর আগ থেকে আব্বু অসুস্থ হয়ে যাওয়াতে মোটামুটি আর হচ্ছে কিছু করতে পারেন না। তো পুরাটা সময় ধরেন আম্মু হলো একলা নিজে আমগরে চালাইছে মোটামুটি। আমরা তখন তো ৪ ভাই ১ বোন। তো সেইটা হওয়ার পরে তো তারপরে হচ্ছে দাঁড়ার পরে আমি আসলে কি করবো সেটা নিয়ে একটা ব্যাপার হয়েছিল, যে আসলে ঠিক ইফতা বা হচ্ছে একদম এই লাইনে থাকবো নাকি হচ্ছে আমার এর আগে আমি হচ্ছে ইয়েতে পরীক্ষা দিয়েছি, স্কুলে কলেজে পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো সে পরীক্ষা দিয়া তারপরে এখন ওদিকে যাবো কিনা, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়েছে। তো ওদিকে যাবো কিনা এটা একটা ব্যাপার ছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি মানে আমার আম্মুর ঋণ আসলে কখনোই শোধ করতে পারবো না। আম্মু বলছে যে আমি, মানে আম্মুর বক্তব্য হচ্ছে আমি যতদূর জানি, আমি যতটুকু পড়া দরকার তো পড়া হয় নাই, তো তোরা যতটুকু যা লাগে, যেমনি লাগে যতটুকু ইচ্ছা পড়, বাকিটা আমি দেখতেছি। তো আম্মু তারপরে মোটামুটি ৬ বছর ৭ বছর আম্মুদেরকে একদম যেভাবে, আমার কাছে এটা খুবই ইন্সপায়ারিং লাগে, হ্যাঁ তোমার আম্মুর ক্যারেক্টারটা। এইটা আম্মু আসলে ধরেন মানে যদি ফেমিনিজমের আলাপ আসে বা নারী অধিকারের যে আলাপ আসে, এই জায়গাটা আম্মু ধরেন
মানে গবেষণার মতো একটা জায়গায় আম্মুর, আমি মনে করি যে আম্মুরে নিয়ে গবেষণা হইতে পারে, যে সে একলা কত কিছু ডিল কইরা আমাদেরকে হচ্ছে ধরেন একটা জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা তোমার আম্মু তো কোনো জবও করতো না। আম্মু কোনো জব করে নাই, পরে হচ্ছে আম্মু আবার এখানে মজার ব্যাপার হয়েছে, এটাও কাহিনী আস্তে আস্তে আসলে বলতে হবে। সেটা হচ্ছে আমার খালার মাদ্রাসায় পড়াইতো, তো তারপরে আমার খালার মাদ্রাসায় পড়ানো নিয়েও নানা ঝামেলা হয়েছে পরবর্তীতে, সেটা সে আলাপ আসবে। তো এইগুলা হচ্ছে খালা মাদ্রাসায় পড়াইতো অল্প কতক্ষণের জন্য, তারপরে হচ্ছে নানা যেখান থেকে যেভাবে হচ্ছে ধরেন আমাদের কিছু কিছু ইনকাম জমি করা আছে, যায়। হ্যাঁ জমি হ্যাঁ। আছে, জমি বিক্রি করে বা হচ্ছে নানাভাবে আরো অনেক কিছু করেই তিনি আমাদেরকে নিয়ে নিয়ে গেছেন। কিন্তু এইটাই আমার কাছে ইন্সপায়ারিং যে তুমি যখন মেশকাত পড়ো তার আরো 2 বছর আগে থেকে তোমার বাবা হ্যাঁ, আব্বু অসুস্থ, অসুস্থ। এবং তোমার মেশকাতের সময় তোমার বাবা মারা গেলেন। ওই সময় থেকে নিয়ে এরপরে তুমি ওখান তারপর থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দাওরা ভর্তি থেকে পাশ হইলাম। করার পরে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইলা। হ্যাঁ, দাওরায় পাশ করার পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ইন্টারমিডিয়েট তারপরে পরীক্ষা দিছো। হচ্ছে আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটি লেগা পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি 6 হ্যাঁ। বছর। তারপরে মোটামুটি 2021 পর্যন্ত আমি ছিলাম হলো একদমই। হ্যাঁ, তুমি এরপরে তোমার মেজো ভাই হচ্ছে হানজালা। হ্যাঁ, হানজালাও সেম, হানজালা সেম জিনিস। হানজালা একটু ছোট ছিল, আরেকটু ছোট ছিল, তো মানজুর আরেকটু তাকে ছোট ছিল। তাকে সে জগন্নাথ থেকে হ্যাঁ, অনার্স মাস্টার্স ইংরেজিতে করছে অনার্স মাস্টার্স ইংরেজিতে। করছে। এরপরে মানজুরও দাওরা মানজুরা, শেষ হ্যাঁ, করছে, দাওরা শেষ হাফেজ করছে। দাওরা শেষ করছে, এবং হচ্ছে সে এখন এখন ইউল্যাবে পড়ে। ইউল্যাবে অনার্স করতেছে। তোমার পরে মাসরুর, ও হ্যাঁ হচ্ছে মাসরুর, হ্যাঁ মাসরুর। মাসরুরও মাদ্রাসায় পড়ছে, ও হচ্ছে সরেবেকা পর্যন্ত পড়ছে। হ্যাঁ সরেবেকা পড়ার পরে ও আবার সায়েন্স নিবে ভাবছে, তো হ্যাঁ হ্যাঁ। সেজন্য হচ্ছে এখন এবার পরীক্ষা দিল ইউনিভার্সিটিগুলোতে। আমার ছোট বোন আবার দাওটা শেষ করছে, ও আবার হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছে আর কি। তো এই যে মানে আনবিলিভেবল হ্যাঁ, এই জিনিসটা আসলে আমি যেটা করলাম যে আসলে ঠিক যে কোন তোমার। জিনিসটা আসলে। আর আমি যতদূর জানি যে তোমাদের আর যারা আত্মীয় স্বজন যারা আছে এদের অনেকের সঙ্গে তোমাদের হয়তো হয়ে গেছে, কাট আপ হয়ে গেছে নানান কারণে, কিন্তু তারপর তোমার মা একা দাঁড়ায়, এবং শুধু একা দাঁড়ায় যে তোমাদেরকে হুজুর বানাইছে এরকম না, না, তোমাদেরকে মাল্টি ট্যালেন্টেড বানাইছে। মানে আমরা এবং হচ্ছে মাল্টি যত টাস্কিং। জায়গায় যেভাবে বিকশিত হতে চাইছি সেটাই হ্যাঁ সে হচ্ছে হ্যাঁ, ইয়ে এটাই আমি বলতেছিলাম যে সাধারণত কারো পরিবারে যদি আয় সক্ষম মানুষ চলে যায় তারপরে তারা কনজারভেটিভ হয়ে যায়, কনজারভেটিভ হয়ে যায়। কিন্তু তোমাদের ফ্যামিলিতে আমি দেখছি না, তোমরা কনজারভেটিভ না হয়ে তোমার মা তোমাদের চিন্তার স্বাধীনতা দিছে, পড়াশোনার স্বাধীনতা দিছে, তোমাদের অ্যাক্টিভিজমের স্বাধীনতা দিছে। সব। এটা হয় না এটি সাধারণত। সাধারণত তো হয়। এই কারণে তোমার আম্মার মানে লিগ্যাসিটাকে, তোমার আম্মার যে এইটা তোমাদের জন্য স্ট্রাগলটা, এটাকে আমি আসলে হ্যাঁ, মানে আমি ওইভাবে আমার মায়ের কথা আসলে আমি কোথাও বলতে পারি না কারণ মানে সাহিত্যের আলাপে বা হচ্ছে লেখালেখির আলাপে একটা জিনিস বলে যে আপনি যখন কোনো কিছু লিখতে চাইবেন তো তখন সেখান থেকে আবেগটারে এটার চেয়ে 10 গুণ, 10% মানে 10 গুণ কমায় যখন এটার সাথে থাকবেন তখন আপনি খুব আরাম করে লিখতে পারবেন। আমি যেই জিনিসটা ফিল করি আর কি। হ্যাঁ তো আমি আমার মায়ের কথা কখনোই লিখতে পারি না এই কারণে, কারণ এতটা আবেগ আমি আসলে ভাষা খুঁজে পাই না কখনো। তো ফলে আমি হচ্ছে দেখা গেছে যে আমি নানা কিছু নিয়ে নানা ইয়ে করি, ফাইজলামি টাইজলামি করি, হয়তো আম্মুর অনেক কথা নিয়ে ফাইজলামি করি, কিন্তু আম্মুর আমাদের উপরে যে পরিমাণ এহসান সেইটা নিয়ে কখনোই লিখতে পারবো কিনা আমি জানি না আসলে। এইটা আমি আসলে কখনো এটা নিয়ে বলতেও পারি না, বলতে গেলে হয়তো আমি মানে আবেগ বেশি হয়ে যাবো, কান্নাকাটি আসবে, এই আর কি এগুলো হবে। তো আচ্ছা, তুমি মাদ্রাসায় পড়লা, মাদ্রাসায় পড়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লা। তো মাদ্রাসায় যে পরিবেশ, যে শিক্ষা পরিবেশ, যে আবাসন পরিবেশ, অন্যান্য যাবতীয় যে পরিবেশ, তো ওইখানকার কোনো কিছু কি তোমাকে ট্রিগার করছিল পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমি যখন হেদায়েতুল নবী পড়ি তো তখন আমাদের এক হুজুর ছিল নাম সায়েম সাহেব। ভদ্রলোকের সাথে আমরা একটা বইয়ের ইয়ের জন্য, বইয়ের ভিডিওর জন্য, বইয়ের প্রিন্ট করে পিডিএফ, মানে পিডিএফ করে প্রিন্ট করানোর জন্য আমরা হচ্ছে ইয়েতে গেছিলাম, একটা ইয়ের মতো, এটা হচ্ছে একটা লুগাত আর কি, বাংলা টু আরবি, আরবি টু ইংলিশ টু আরবি, আর হচ্ছে আরবি টু ইংলিশ, দুইটা আর কি। হ্যাঁ হ্যাঁ তো এইটা করার জন্য তো আমরা হচ্ছে নীলক্ষেত গেছিলাম, তোমরা সাথে আমি একদম ইয়েতে গেছিলাম নীলক্ষেত। তো নীলক্ষেতে যাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা চলেন আমরা ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসি। তো হুজুরের সাথে, তো হুজুরের এক চাচা নাকি ওনারা বলতো যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে এই যে যায় নাই তার জ্ঞানপূর্ণ হয় নাই। আচ্ছা। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন আমরা জ্ঞানপূর্ণ করে আসি। তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমার মাদ্রাসার
লাইব্রেরিগুলোতে যে পরিমাণ বই নাই, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে আরবি বই তার চাইতে অনেক বেশি আছে। আচ্ছা, মাদ্রাসার কুতুবখানায় মাদ্রাসার কুতুবখানা যে পরিমাণ বই, মানে তার চাইতে ওই প্রাচীন যে প্রাচীন সব ধরনের বই আপনি, না আপনি যদি কখনো যান দেখবেন হ্যাঁ একদম জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবেন, এত বেশি বই এবং এত ধরনের, এত বৈচিত্র্য বই। সমস্যা যেটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান তো পড়েই না, মাদ্রাসার পোলাপান যদি এটা পাইতো তাহলে হয়তো কিছু মানে হ্যাঁ পড়ানোর হ্যাঁ মতো হ্যাঁ একটা ইয়ে থাকতো, এত ধরনের বই। ইভেন মানে বইগুলো এমন, ধরেন আমার অনার্সের ফোর্থ ইয়ারে আমি হচ্ছে একবার গেছি আমার এক টিচারের লগে ইয়েতে। আচ্ছা, টিচাররা হলো কি একদম সরাসরি ইয়ের মধ্যে ঢুকতে পারে, লাইব্রেরিতে ঢুকতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্টরা এটা পারে। তো ওনার সাথে যাওয়ার পরে কয়েকটা বই দেখছি আমরা, যে বইগুলো খুবই জরুরি, খুবই জরুরি। কিন্তু সেই বইটা উনি যখন নিলেন তার আগে নিচে হচ্ছে 1995 সালে, আচ্ছা বুঝছেন? আর তারপরে হচ্ছে 2000 ধরেন 18-19 আরেকবার বই নেওয়া হ্যাঁ। হয়েছে। তো এত গ্যাপ থাকে আর কি বইগুলো। তো আমি সেটা দেখে আমার কাছে একটা ইয়ে লাগছে যে আচ্ছা ঠিক আছে, এই জিনিস তো মানে ধরেন এখানে মানে ওই সময় তুমি দেখলা হ্যাঁ হ্যাঁ ফায়দাতুন নাহ পড়ার হায়দাতুল সময়, নাহ পড়ার সময়। আর তারাও তো তখন তোমার একটা মুগ্ধতা। আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা তো ধরেন আশা রাখতেই পারে বা হ্যাঁ, আশা দরকার আসলে। তাতে আমার জ্ঞানের প্রতি একটা মুগ্ধতা ছিল জ্ঞানের তোমার। প্রতি মুগ্ধতা তো ধরেন সবসময় ছিল। আমি ধরেন সবসময় আসলে মানে এখন যা করি, রিসার্চ করি, সেই হ্যাঁ রিসার্চটা হ্যাঁ আমি আসলে সবসময়ই করতে চাইছি, নানা অ্যাঙ্গেলে, নানাভাবে। এইটা আরেকটা ব্যাপার ছিল, আমার এক মামা আচ্ছা ভদ্রলোক হচ্ছে, ওনাদের সাথে যদি আমাদের ঠিকঠাক বনিবনা নাই, কিন্তু উনি আমার জীবনে ইয়ে করছে সেটা তো অস্বীকার করার উপায় নেই। তো ভদ্রলোক হচ্ছে রহমানিয়াতে পড়ছেন, রহমানিয়াতে ফারেক হওয়ার পরে উনি হচ্ছে মার্কাজুদ দাওয়াতে পড়ছেন। তো মার্কাজুদ দাওয়ার পরে উনি আবার ঢাকা ইউনিভার্সিটিতে আলাদা করে পরীক্ষা দিয়ে, মাওলানা মালিক সাহেবের মাদ্রাসা। হ্যাঁ, মালয়েশিয়া মাসার পড়ে তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রিতে পড়ছেন, আচ্ছা ইসলামিক হিস্ট্রিতে পড়ছেন। হ্যাঁ তো সেইটাও আমার একটা ভালো রকমের ট্রিগার করার ব্যাপার ছিল। হ্যাঁ তো এই দুইটা মিলে আরো আরো নানা কিছু যে ঢাকা আচ্ছা, আর ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসায় যখন থাকা অবস্থায় ইন্টারেস্টিং হুজুররা, আচ্ছা হুজুররা ধরেন ঢাকা ইউনিভার্সিটির প্রশংসা করার ক্ষেত্রে কিন্তু একদম মুগ্ধতার সাথে প্রশংসা করতো। যেমন ঢাকা ইউনিভার্সিটি, এই যে মানে শাকুল হাদিস, তোমার হুজুররা আমার হুজুরাই হ্যাঁ, ধরেন ঢাকা ইউনিভার্সিটির মানে লালমাটিয়া শিক্ষক যারা ছিল না, আমি তো রাহমানিয়া। মূলত রহমানিয়া, লালমাটিয়া তো 1 বছর করছি। আচ্ছা 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 তো লালমাটিয়াতে ধরেন কোন একটা হুজুরের বই যদি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে থাকে, হুজুররা হচ্ছে সেটাকে খুবই মুগ্ধতার সাথে দেখতেছে। তারপরে শাকুল হাদিস সাহেব হয়তো একবার দুইবার ক্লাস নিছেন, আমি জানি না। ভিজিটিং প্রফেসর ছিল। কিন্তু এই ভিজিটিং প্রফেসর ব্যাপারটা আসলে কি সেটা হচ্ছে একটা বড় আচ্ছা, ব্যাপার। আচ্ছা। ধরেন হয়তো একটা ক্লাস নিছে বা দুইটা ক্লাস হ্যাঁ হ্যাঁ নিছে, ওকে আমি জানি না, হ্যাঁ হ্যাঁ হয়তো হইতেও পারে ভিজিটিং ক্লাস, কিন্তু ভিজিটিং প্রফেসর কিন্তু এই ব্যাপারগুলো না হুজুরা ধরেন খুবই মানে ধরেন মোহগ্রস্ততার সাথে হ্যাঁ দেখছে। হ্যাঁ এবং হ্যাঁ একই সাথে আবার যখন বদনাম করতে হয়েছে তখন ঢাকা ইউনিভার্সিটি বদনাম করছে। তো হ্যাঁ হ্যাঁ এই মানে যে ব্যাপারটা তো সেইখানে করে। নাস্তিকতার আখড়া। আবার যখন এই তো আপনি জানেন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারগুলো, তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি আসলে আসা দরকার, আসা একটা লাগবে। মিথ, দ্যাটস আ মিথ। হ্যাঁ, আমি এটারে আসলে জয় করতে চাই আর কি। হ্যাঁ তো আচ্ছা ওইখান থেকে এইটাই ছিল। তো আচ্ছা জয় করার পরে, আচ্ছা আমি আপনার জয় করার পরে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি কেন বড় কিছুতে যাওয়া লাগবে, আহ, এই আর কি, এই আচ্ছা জিনিসটা থাকে। তো এইখানে যেটা ঘটলো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলা, তোমার মাদ্রাসার যে একটা ফিলোসফি, মাদ্রাসায় যে চিন্তা তোমার গইরে দিল, হ্যাঁ ওইখানে পড়ার সময় তো একটা দেওবন্দি যে চিন্তা তোমার হ্যাঁ, ভিতরে ঢুকাইয়া দিল, ওইটা তুমি কতদিন লালন করলা? আমি দেওবন্দি চিন্তা এখনো আমি লাভ করি। আমি শুনেন ব্যাপার যেটা হয়েছে, চিন্তা আসলে আমি আসলে চিন্তার কিভাবে দেখি, চিন্তাটা বিবর্তিত হয়েছে। ধরেন আমার মধ্যে নানা চিন্তা আসছে, নতুন চিন্তা আসছে, হ্যাঁ আমার পুরনো চিন্তাগুলোর আমি তো ফালায় দিইনি, পুরনো ওকে চিন্তাগুলোরে মিক্সড করছি, পুরনো চিন্তাগুলোরে নানাভাবে আর ডিল করছি, শার্প করছি। লার্ন করছি, আনলার্ন করছি। মনে হয়েছে যে না, এই চিন্তাটা চাই, এই চিন্তাটা কেন হয়েছে আমার, সেই চিন্তাটার কারণ বুঝছি। তো যখন আমি এই চিন্তাটারে বাদও দিছি, ধরেন একটা কোনো একটা চিন্তাটা আমি হ্যাঁ বাদ দিছি, কিন্তু বাদ দেওয়ার আগে কেন বাদ দিছি সেটার পেছনের কারণটা তো আমি বুঝছি। হ্যাঁ তো সে কারণটা যখন আমার একটা নতুন চিন্তার পিছনে থাকতেছে, তো ফলে ওই পুরনো চিন্তা কিন্তু কোনোভাবে বাতিল হয়ে যাইতেছে। হ্যাঁ তো আমি এইভাবে হচ্ছে পুরো জিনিসটার সাথে ডিল করছি। ধরেন আমি যা মনে করি যে এখন আমি যে চিন্তার সাথে আছি, যেই ভাবনার সাথে আছি, সেই ভাবনা দেওবন্দি ভাবনার সাথে না অনেকভাবে সংযুক্ত, কোনোভাবেই আমি আলাদা করতে পারি না। ওই জন্য আমি আমার জীবনে কোনোদিন কখনো কাউরে বলি নাই আমি মাদ্রাসায় পড়ি নাই, বা আমার হচ্ছে মাদ্রাসার পরিচয়, মাদ্রাসার আমার যেই বোঝাপড়া, চিন্তা মাদ্রাসায় হওয়া, এইটা আমি এক মুহূর্তের জন্য কোনোদিন অস্বীকার করি না। তো এটা কি তোমার সহকর্মী যারা, তোমার সহপাঠী যারা, তোমার শিক্ষক যারা, ইউনিভার্সিটি লাইফের শিক্ষক যারা, বা তোমার পরিচিত জন যারা,
তারা কি কখনো এই তোমার কাছ থেকে এটার ফায়দা নিতে চেষ্টা করছে যে সে মাদ্রাসার ছাত্র, সুতরাং তাকে আমরা এইভাবে ব্যবহার করি? ধরেন এটা খুবই অল্প কিছু জায়গায় হয়েছে, যেমন ধরেন ধরেন হ্যাঁ। ইউনিভার্সিটিতে, যেটা নিয়ে আমার আমার নামে বেশ ঝামেলা হয়েছে, সেই ইউনিভার্সিটিতে একটা নাটক হয়েছে, সেই নাটকে একটা হুজুরের পাঠ, সেটা হয়তো আমার দিয়ে দিচ্ছে, কারণ আমার আচ্ছা আচ্ছা। তো আমি একবার করছি, করার পরে এটা আমার ভালো লাগে, পরে আর করি। হ্যাঁ কিন্তু এছাড়া আর কিছু হয়নি। ধরেন আমি ইউনিভার্সিটির সেরা সেরা মানুষদের সাথে কাজ করছি, গীতি আরা নাসরিন, যে যারা হচ্ছে আম, জি- একদম ঢাকা ইউনিভার্সিটি দুধে প্রফেসর, তার সাথে হ্যাঁ আমার হ্যাঁ। খুব ভালো কাজ, তার সাথে আমার ভালো কাজ হয়েছে, ইয়ে হয়েছে। তারপরে ধরেন সেরা সেরা মানুষরা আমার সাথে খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, আমরা যেটা আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে দেওবন্দিয়াত। তো তুমি বলতেছো যে দেওবন্দিয়াতের যে ফিলোসফি সেটা তুমি এখনো লালন করো। আসলে এই যে দেওবন্দি যে ফিলোসফি, দেওবন্দিয়াত মানে স্কুল অফ থট যেটা, এইটার সাথে তুমি কতটা এখন, মানে দেওবন্দ যে শিক্ষা শিক্ষা দেওবন্দের যে শিক্ষাটা, এটা কি দেবন নিয়ে দুইটা জিনিস। একটা হচ্ছে শুধু শিক্ষা, না এটার আসলে একটা বিপ্লব ডেলিভারি দেয়? এই দেবন নিয়ে আমি যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি, সেটা হইতেছে এই আমাদের ব্রিটিশ উপমহাদেশে, এটা নিয়ে আমি অনেকবারই অনেক জায়গায় বলছি, ব্রিটিশ উপমহাদেশে ব্রিটিশ কলোনিয়ালিজমের বিপরীতে গিয়া এই একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ধরেন প্রতিষ্ঠান আকারে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে দেওবন্দ, এটা ছাড়া আর কিছু দাঁড়ায় না। হ্যাঁ হ্যাঁ কারণ স্কুল কলেজ যা আছে সবগুলাই হইতেছে হলো ব্রিটিশ কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার একটা ধারাবাহিকতা। হ্যাঁ। কিন্তু এরা হচ্ছে এন্টি কলোনিয়াল একটা অবস্থান থেকে মাদ্রাসাওয়ালারা তৈরি হয়েছে। ধরেন এটার সব কিছু কমি মাদ্রাসার যে ধরেন কালেকশন কালেকশন থেকে শুরু করে এটা সব কিছু, এটা হলো এটা ধরেন, সিলেবাস। হ্যাঁ, জনতার সাথে মিশে একটা ব্যাপার ছিল। সিলেবাসটা আগেই ছিল, হ্যাঁ সিলেবাসটা ধরেন ওই যে ওই ফেরেঙ্গি মহল থেকেই ছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে ধারাবাহিকতা, এই মানে নতুন যে সৃষ্টিটা সেটা তৈরি হয়েছে হচ্ছে ইয়ে। তো দেওবন্দিয়াটা আসলে ব্যাপার যেটা হয়েছে, দেওবন্দি চিন্তাটা কিভাবে গড়ে উঠছে, এই জিনিসটা মানে এই জিনিসটার দিকে একবার ফিরে তাকানো আমার কাছে মনে হচ্ছে যে জরুরি। কারণ এইখানে এসে দেওবন্দিরা মনে করছে যে ধরেন ব্রিটিশরা যেই ইসলামটা দিতেছে, সার্চ করতেছে, সেই ইসলামটা আহ, ক্রমশ সেই ইসলামটা হচ্ছে, না, তারা শুধু ইসলাম দিতেছে এরকম না, তারা তো ইসলামকে প্রতিহত করতে চাইছে। ধরেন প্রতিহত করার আলাপটা আমরা একটু পরের দিকে যাই, আমরা এই কারণে আসি কারণ দেওবন্দ প্রথমে তো আলিয়া মাদ্রাসা তৈরি হ্যাঁ করছে। হ্যাঁ ব্রিটিশ আলিয়া মাদ্রাসা তৈরি করছে এই কারণে, কারণ হচ্ছে এই অঞ্চলের যারা মুসলমান, সে মুসলমানদেরকে তাদের হচ্ছে শাসন করতে হবে, তাদের ডিল করতে হবে, তো ডিল করার জন্য কিছু লোক তো লাগবে, হ্যাঁ মুসলিম লোক লাগবে, সে মুসলমান তৈরি করার জন্য। কিন্তু ধরেন আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামো নানাভাবে চেঞ্জ হয়েছে। কারণ একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, বাজার বলে একটা জিনিস আছে, হ্যাঁ, মার্কেট যেটা মার্কেট। কওমি মাদ্রাসা কিন্তু এখনো কোনো মার্কেট নেই। হ্যাঁ কওমি মাদ্রাসা মার্কেটলেস একটা, মার্কেটলেস। হ্যাঁ কিন্তু আলিয়া মাদ্রাসা এবং সব কিছু মার্কেট হবে। তো ফলে কম যখনই এই জিনিসটা মার্কেটে চলে আসবে, তো তখন প্রতিবারই অধিকতর মার্কেট উপযোগী করে গড়ে তুলতে হবে। এটা মার্কেটের জন্য ভ্যালুয়েবল করতে হবে। মার্কেটে কিভাবে হচ্ছে নিজের এটার একদম সর্বোচ্চ ভ্যালু পায়, সর্বোচ্চ দাম পায়, সেই যায়। তো আলিয়া মাদ্রাসা যখন তৈরি হয়েছে, আলিয়া মাদ্রাসা কিন্তু মার্কেটের জন্যই তৈরি হয়েছে, এবং হ্যাঁ আলিয়া মাদ্রাসা বারবার নিজেরা হচ্ছে চেঞ্জ করছে এই মার্কেটের দাবিতে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই চেঞ্জ করছে। ধরেন একদম লাস্ট চেঞ্জ যেটা যেটা বলি সেটা হইতেছে ওই যে বলে না যে আগে ঢাকা ইউনিভার্সিটির পোলাপান, ঢাকা ইউনিভার্সিটিতে আলিয়া মাদ্রাসার পোলাপান পড়তে পারতো না কেন? হ্যাঁ কারণ আগে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্টে আলিয়া মাদ্রাসার জন্য মানে বাংলা এবং ইংরেজি, মানে ইন্টার এবং ম্যাট্রিকে বাংলা ইংরেজিতে 200 নম্বর লাগতো। হ্যাঁ তো বাংলা ইংরেজিতে 200 নম্বর লাগতো বলে আলিয়া মাদ্রাসা ছিল 100 নম্বর করে, হ্যাঁ। ফলে অনেক পোলাপান পড়তে পারতো না। কিন্তু পরবর্তীতে আলিয়া মাদ্রাসা কিন্তু এই মার্কেটের দাবিতে তারা 200 নম্বর করে ফেলছে, হ্যাঁ, এই মার্কেটের দাবিতে। মার্কেটের দাবিতে, বুঝছো? এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হইতেছে, তো ফলে ওই আলিয়া মাদ্রাসা যে মার্কেটের দাবিতে চেঞ্জ হয়েছে, কমি মাদ্রাসা এই চেঞ্জটা হয় না। তো ফলে কমি মাদ্রাসা সবসময় নিজের মার্কেট বিমুখ একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ বুঝছো? এবং একই সাথে কমি মাদ্রাসা কেন কোনো মানে ধরেন দীর্ঘস্থায়ী ইনকামের ব্যবস্থা করে না, রাখে না? হ্যাঁ কারণ সে চাইছে যে সে সবসময় জনতার কাছে জবাবদিহি থাকবে। যদিও এখন কমি মাদ্রাসাওয়ালারা জনতার কাছে জবাবদিহি ব্যাপারটারই সবচেয়ে ভয় পায়, কিন্তু কমি মাদ্রাসা চাইছে যে সে জনতার কাছে জবাবদিহি থাকবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুবই জরুরি জিনিস ছিল।
একদম আচ্ছা, ধরেন এটাকে তুমি কি মানে পজিটিভলি নাও? কোনটা? এই যে কওমি মাদ্রাসার যে ইনটেক থাকাটা, তার চিন্তাটাকে যে একদম সে করে রাখা, মার্কেটের জন্য তৈরি না হয়ে নিজের স্বাতন্ত্রতা বজায় রাখা, এটাকে এটাকে এইটা ধরেন ওই কলোনিয়াল টাইমে ঠিকঠাক ছিল। এখন এই সময়ে এসে নতুন করে না। এখানে আমি তোমাকে বলি, কওমি মাদ্রাসার যে কনসেপ্টটা, এখন তুমি যে থিওরিটা এখানে বললা, যদি তারা চেঞ্জ হয় মার্কেট হ্যাঁ। অনুযায়ী, তাহলে তো তারা ওই আলিয়ার কনসেপ্ট অনুযায়ী সেম হয়ে যাবে আচ্ছা, একটা ঠিক। সময়। এখন কিন্তু এখানে তারা যেটা চাচ্ছে, তারা চাচ্ছে যে একদম পিওর একদল লোক থাকবে, যে লোকগুলোর সঙ্গে দুনিয়ার অন্যান্য যেসব ইসে মার্কেট, সেটা তাদের কোনো তারা জাস্ট এলমে নববী, তাদের ভাষায় যেটা এলমে নববী যেটা, সেইটাকেই শুধু ধারণ করবে। এটা পরবর্তী প্রজন্মে দেওয়া যাবে। দুটো বিষয় আছে। একটা হচ্ছে ধরেন ব্রিটিশ আমলের মার্কেট আর এখনকার মার্কেটে তফাৎ আছে। হুম। হ্যাঁ, কারণ ব্রিটিশ আমলে আপনি মার্কেট ছাড়াই কমিউনিটি বোধের মাধ্যমে, কমিউনিটি সিস্টেমের মাধ্যমে এমন একটি জায়গা করে নিতে পারতেন। তখন লোক অল্প ছিল, মানুষ বেশি ছিল। আপনি হচ্ছে এদের খাওয়া পড়া, এদের সব কিছু হয়ে যায়। হ্যাঁ। কিন্তু এখন কম মাদ্রাসা এবং তার কমি, আপনি ধরেন খাবেন কি, আপনার তো খাইতে হবে। হুম। ধরেন আপনি একদমই মার্কেটলেস থাকলেন, কমিউনিটি থেকে গড়ে উঠলেন, তারপর আপনি চলবেন কীভাবে? হুম। আপনি আরেকটা মাদ্রাসা করবেন, আরেকটা ইয়ে করবেন, আপনি তো মানুষের কাছেই যেতে হবে, কিন্তু এটা দিয়ে তো আর হবে না। ধরেন আপনার একদম মার্কেট নেই তাও না, কিন্তু এই যে আরেকটা নতুন কওমি মাদ্রাসা গড়ে উঠতেছে, সেটা কিন্তু একটা মার্কেট। হ্যাঁ। তারপরে কওমি মাদ্রাসার হুজুররা মসজিদে যাইতেছে, সেটাও কিন্তু একটা মার্কেট। আমি মসজিদের মার্কেট বললে এখন আবার প্যারা খাবো। না না, এটা মানে একটা উপার্জনের একটা মাধ্যম। মুয়াজ্জিন আজান একামত দেয়, এটা মার্কেট। খাদেম একটা মার্কেট। হ্যাঁ। এই মার্কেটগুলো ধরেন ওইভাবে প্রাতিষ্ঠানিক না, কিন্তু এই মার্কেটের সাথে তো এরা মিলতেছে। এরা মিলে এখন যে জিনিসটা, এবং একই সাথে আমাদের সোসাইটিতে অনেক বড় চেঞ্জ হয়েছে, টেকনোলজির চেঞ্জ হয়েছে। এই চেঞ্জগুলো হওয়াতে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কমার্সে পোলাপান থাকবে না। আপনি এই নিয়ে যদি যখন করেন, কারণ একটা যে ছেলেটা ধরেন দুই ভাই, এক ভাই ইউনিভার্সিটিতে পড়ছে, সে হচ্ছে চাকরি স্টার্ট করতেছে, যদি একটু ভালো ধরেন ভালো একটা জায়গায় চাকরি স্টার্ট করে 30-40 হাজার টাকা। হ্যাঁ, আর কর্মসে একটা ওস্তাদ 30-20 বছর পড়ানোর পরে তার বেতন যখন 20,000 টাকা আসে। এই যে তফাৎটা, এই তফাৎটা সে দেখতেছে না, এটা সে টের পাচ্ছে না তার ইয়ের মধ্যে। তো তখন সে কি করে? তখন সে মানে হীনমন্যতায় ভোগে। সে তার চাকরি চেঞ্জ করে ফেলে, মাদ্রাসার মধ্যে থাকে না, নানা কিছু। তো এখন আপনি কিভাবে এই জিনিসটা ডিল করবেন, এটা আপনার ঠিক তো হচ্ছে আচ্ছা, না। এখানে আমার যে পয়েন্ট অফ ভিউ, সেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, এটা আমার দৃষ্টিভঙ্গি, তোমার দৃষ্টিভঙ্গি, আর 4 জনের দৃষ্টিভঙ্গি। এখন যে নাকি রাহমানিয়া মাদ্রাসার যে মুহাদ্দিস, তার ছেলে কি আমাদের মতো চিন্তা করবে, তোমার মতো চিন্তা করবে না? সে এটা চিন্তা করবে। সে যেটা চিন্তা করবে, সে চিন্তা করবে যে আমার বেতন কম হোক, আমার বেতন কম হোক, উপার্জন কম হোক, আমি কি করব? আমার কাজ হচ্ছে, আমি যদি আমার এই মাদ্রাসা থেকে বের হয়ে যাই, তাহলে এখানে দ্বীন ইলমের যে ধারা, সেটা ব্যাহত হবে। সুতরাং এইটাকে রাখার জন্য, এটাকে একদম প্রপার রাখার জন্য আমাকে এই ওয়েতেই থাকতে হবে, এই ওয়ের বাইরে যাব। কারণ উপার্জন তো এইটা হচ্ছে একটা দুনিয়াবি জিনিস, আমাকে উখরুবি জিনিস চিন্তা করতে হবে, দ্বীনের কথা চিন্তা করতে হবে। তো তার আমি আমি আমার ইয়ে আসতেছি, তার থটটাকে কেন তুমি ডিক্লাইন করতেছো? না, তুমি করতে, কারণ হচ্ছে যে তুমি বলতেছো যে এখানে যা মার্কেটে ভ্যালু নাই, সুতরাং আমরা হচ্ছে এবার ইয়েতে আসি, আমরা মার্কেট বাদ দিলাম, আমরা কেমন আছে আসি। যে মুহাদ্দিসের ছেলেটা, হ্যাঁ, যে মুহাদ্দিসের ছেলেটা ভাবতেছে যে সে দিনকে রক্ষা করবে, তার কি পেট নাই? অবশ্যই আছে। সে কিভাবে পেট চালাবে? গত 150 বছর ধরে সে তার গত 150 বছর পেটের জন্য তো সে কখনো সরকারের কাছে যায় না, গেছে? সে যায় নাই তো, না, সে মানুষের কাছে গেছে। হ্যাঁ, ওই যে মঙ্করা কি করে, মঙ্করা আচ্ছা শোনো, আজিব, দিস ইজ নট দ্য মানে অ্যাপ্রোপ্রিয়েট পাথ অফ কালেকশন। হ্যাঁ, এটা না, আমরা বলতে সরকারের কাছে যাওয়া না, মনে হচ্ছে। হ্যাঁ, মঙ্করা করতেছে না, মঙ্করা তাদের জীবিকার প্রিস্টরা করতেছে না। সেটা হচ্ছে যখন আপনি নিজের অনেক বেশি, এটা হচ্ছে আমি খুব ইয়ের কথা বলি, যখন আপনি নিজের অনেক বেশি দাবায় রাখবেন, তখন আপনার মধ্যে একটা দুর্নীতিবোধ তৈরি হবে। যে দুর্নীতিবোধটা এখন আপনি দেখেন, আপনি খুঁজে দেখেন, এর মধ্যে চলছে everywhere in Bangladesh, everywhere in any person. So why না দুই রকম। একটা ভাই আপনি ধর্মের নামে দুর্নীতি করবেন, আর একটা হচ্ছে এমনি দুর্নীতি করবেন। যে মানুষটা এইটা সে ওই ফিল্ডে আছে, সুতরাং করতেছে।
কিন্তু আপনি যখন এইটাকে তো তুমি যখন আপনি ইসলাম বানায় ফেলবেন না 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 না, এটাকে আমি কেউ ইসলাম বানাচ্ছে না, ইসলাম যেটা যে হচ্ছে ইসলাম কেউ বলতেছে না যে বোর্ডিং এ টাকা খাইতেছি আমি, এটা অনেক সোয়াব হইতেছে, কিন্তু এটা তো বলতেছে না কেউ। এটা নিয়ে যখন কথা বলবেন, এটা নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন আপনি হচ্ছে ইসলামকে নষ্ট করতে চাইতেছেন, সে আলাদা। আমি যখন 2019-এ মাদ্রাসার যৌন নিপীড়ন নিয়ে কথা বলছি, মাদ্রাসার যৌন নিপীড়ন নিয়ে কথা বলছি, আমি মাদ্রাসা নিয়ে কথা বলি না, এবং মাদ্রাসা কেন জরুরি সেটা নিয়েও আমি বিশাল আলাপ দিচ্ছি। কিন্তু আমার আলাপটা মাদ্রাসার যৌন নিপীড়ন থাকে না, আমার আলাপটা চলে আসছে হচ্ছে মাদ্রাসার বিরুদ্ধে। আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না। এই যে আমি এখন আলাপ করলাম, আপনি আমার আলাপ থেকে কি বললাম? আমি মাদ্রাসার বিরুদ্ধে না, আমি মাদ্রাসাটা যেভাবে দেখি সেটা হচ্ছে আরো, মানে মাদ্রাসাওয়ালারা যেভাবে দেখে তার মানে চেয়ে বেটার ওয়েতে। বেটার ওয়েতে, এবং সেটা আরো ইফেক্টিভ যাতে হয়। তো ফলে আমি মাদ্রাসারে আমি হচ্ছে নেগেটিভলি দেখি না, আমি মাদ্রাসারে জরুরি মনে করি এর জন্য। এবং আমি মনে করি আমি এখানে আসার জন্য আমার মাদ্রাসার শিক্ষাটা, আমি মাদ্রাসার শিক্ষার কাছে শুক্রিয়া করি, এবং হচ্ছে আমি প্রচণ্ডভাবে এইটার অ্যাপ্রিসিয়েট করি যে আমি মাদ্রাসায় পড়ছি বলেই হচ্ছে আমি এখানে আসতে পারছি, এই চিন্তা লালন করতে পারছি। তো ফলে এই জিনিসটা আপনাকে ইয়ে করতে হবে। তো যখন আপনি হচ্ছে এরা দুর্নীতিতে জড়ায় এখন নিজের নাম দিবে হচ্ছে সে ইসলাম রক্ষা করতেছে, তো ফলে এই দুর্নীতিগুলোর আপনাকে না, আমি তোমার এটার সাথে আমি একমত হইলাম না, আমি এটা একমত হইলাম না, একমত না হয়ে আমি আরেক প্রশ্নে যাই। সেটা হচ্ছে আমার আলাপটা শেষ হয়, তারপরে হচ্ছে আমি যেটা বলতেছি হচ্ছে এরা দুর্নীতিতে যাবে, এটা আপনি বললেন যে যাবে না, ধরুন দুর্নীতির আলাপ। আরেকটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে সমাজ এখন যেই অবস্থায় আছে বা সমাজের যে চাহিদা, আপনি যখন হুজুর হন, ধরেন আপনি যখন দেওবন্দি মালেমরা দেওবন্দি থেকে করে কিভাবে, হ্যাঁ, মানে মাদ্রাসায় যখন পড়ে তখন আসলে সে কোন আগ্রহ নিয়ে পড়ে, কেন পড়ে, হ্যাঁ, এইটা বলে। কারণ সে পড়ে হচ্ছে ধর্ম রক্ষা করতে, ধর্ম নিয়ে ডিল করতে। আসলে ধর্মটা আসলে কোথায় বলেন তো? ধর্ম সমাজের প্রত্যেকটা জায়গায় তো ছড়া আছে। তো এখন আমি আমার আলাদা আসি, কওমি মাদ্রাসায় যে ধর্মটা পড়ানো সেটা কি আসলে ধর্ম, নাকি হানাফি মাযহাব, নাকি হচ্ছে ধর্মের একটা ছোট্ট অংশ? ধর্ম কিন্তু অনেক কিছু, অনেক বিশাল এলাকা। কিন্তু কওমি মাদ্রাসায় যে পড়ানো হয় সেটা হচ্ছে আচরিত ধর্মের একটা অংশ, সিম্পল জিনিস। ঠিক আছে, আমি এটা শেষ করি। আচ্ছা, আচরিত ধর্মের একটা জিনিস পড়ায়, কারণ এরা হচ্ছে মনে করছে যে আচরিত ধর্মের বা ধর্মের আচরণ বিধি যদি না পড়ানো হয় ধর্ম ছুটে যাবে মানুষের কাছ থেকে। কিন্তু এখন ধর্ম ছুটে যাওয়ার সেই জায়গাটা, সেই চান্সটা নাই। এখন হচ্ছে ধর্ম শিক্ষার নানা আসপেক্ট, নানা জায়গা, নানা ইয়ে তৈরি হয়েছে। এখন আপনাকে ধর্ম পড়তে হইলে ধর্মের টোটাল জিনিসটা পড়তে হবে, তুলনামূলক ধর্ম পড়তে হবে, আপনাকে পড়তে হবে সোসাইটি কেমনে ভাবে, সেই ভাবনার সাথে আপনি ধর্মের যোগ করতে হবে, আপনি পড়তে হবে ইকোনমির সাথে ধর্মের বোঝাপড়া, আপনার পড়তে হবে সাইকোলজির সাথে ধর্মের বোঝাপড়া, আপনার পড়তে হবে হাদিসের সাথে ধর্মের বোঝাপড়া, হাদিসের সাথে সাইকোলজির বোঝাপড়া, হাদিসের সাথে সোশ্যাল সায়েন্সের বোঝাপড়া। আপনি মার্কস দিয়ে আপনি পড়তে হবে, কারণ আপনাকে বুঝতে হবে কেন মার্কস জরুরি, সমাজতন্ত্র ইসলাম পড়তে হবে, কেন পড়তে হবে, সব কিছু আপনি যদি না পড়েন, আপনি যদি ওকে ওইটা তোমার প্রশ্ন আমি বলছি, এটা থেকে তোমার পডকাস্ট করতে এসে তো আমি বেশি কথা, আমি এখানে দুইটা উত্তর দিই। সেটা হচ্ছে, একটা আমি গতকালই একটা কার্যের একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে, খুব চমৎকার একটা কথা লেখা, লোকটার নাম আমার মনে নেই, টার্কিশ বা সামহাও অন্য একজন লোক। তো কথাটা ছিল এরকম যে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যে আসো, তো আইসা তোমারে তো আমি কোনো কিছু শিক্ষিত বানাই না, তোমাকে আমি বানাই হচ্ছে যে তুমি কিভাবে পড়বা, কিভাবে শিক্ষা গ্রহণ করবা, এইটা শিখাই আমি আসলে। তো এইখানে আইসা যে তুমি বিরাট বিদ্বান হয়ে যাবে, এটা ইম্পসিবল। আমি তো বিদ্যানীতি কই না, আমার কথা শোনো, আমাদের এই মাধ্যমিক স্কুলগুলোতে কি পড়ায়? খুব বেসিক জিনিস পড়ায় না? ইন্টারমিডিয়েটের পর্যায়ে বেসিক জিনিস পড়া, এরপর অনার্সে তুমি সাবজেক্টিভ যে বিষয় ওগুলো সব বেসিকই আছে। কিন্তু এই যে যে এইটা তরিকা, যে পড়ার যে তরিকা, সিলেবাস যে এই তরিকা, এইটা কি তোমাকে জাস্ট শিখায় যে তুমি পরবর্তীতে কিভাবে পড়বা, আরো কিভাবে জানবা, তাই না? এইটাই তো শেখানো। কওমি মাদ্রাসায় যে সিলেবাস শেখে, তুমি যে এখানে তোমাকে এই জিনিসটাই শেখানো হয় যে তুমি একদম ফান্ডামেন্টাল যেসব জিনিস, এই
কারণ এই বয়স হচ্ছে তোমার ফান্ডামেন্টাল শেখার জন্য। এরপরে তুমি হচ্ছে এইটার অধীনে তুমি আরো বিশাল বড়, তুমি ঢাকা কওমি ইউনিভার্সিটির মাদ্রাসা, যে আমি বলি, কিতাবের কথা বললা না, কওমি ওইটার মাদ্রাসা, কয়টা কিতাব আমি বলি, আমাদের সিলেবাসে আছে নাই? কিছু কওমি মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটা হয়। ধরেন আপনি কওমি মাদ্রাসার একটা আলেম ছেলে বাংলা শেষ করে একটা ছেলেরা আপনি কি পড়াইতেছেন? আপনি পড়াইতেছেন ফিকহ, আপনি পড়াইতেছেন হাদিস, আপনি পড়াইতেছেন তাফসীর, আপনি পড়াইতেছেন বালাগা, নাহু, হ্যাঁ। সরফ, সবই পড়াইতেছেন। কি দিতেছেন? অল্প একটু করে দিচ্ছেন। অল্প একটু, হ্যাঁ আমি সেটাই বলতেছি। শেষ করছি। কিন্তু আপনি যে পরিমাণ সময় নিচ্ছেন একটা ছেলে, হ্যাঁ। আপনি কোনো কিছুরে কোনো একটাতে আপনি তারা অনার্স দিচ্ছেন, অনার্স পরিমাণ যে পড়া সেটা দিচ্ছেন, আপনি সেটা দিতে পারেন খুব সহজে। ধরেন একটা ছেলেরে আপনি একটা ছেলেরে প্রথম 2 বছর বা 3 বছর পড়ায় আপনি হচ্ছে একটা টোটাল এডুকেশনের জায়গা দিলেন, ধরেন উচ্চ মাধ্যমিকের জায়গা। তারপরে আপনি আপনার মেজর ভাগ করে দিলেন, কাউকে আপনি তাফসীর দিলেন, কাউকে আপনি হাদিস দিলেন, কাউকে আপনি হচ্ছে ফিকহ দিলেন। এই তিনটাই তো মূলত, এই তিনটা দিয়া আপনি হচ্ছে এই যে আমি যে আলাপগুলো করলাম, ধরেন আপনি ফিকার সাথে আপনার ধরেন বর্তমান সোসাইটি আপনি হচ্ছে আলাপটা করতে বা বর্তমান যে 4 ল, বছর, হ্যাঁ 4 বছরের একটা অনার্স এইভাবে করা, এইটা বেশি জরুরি না হচ্ছে এখন যেটা পড়ায় সেটা জরুরি? এখন যেটা পড়ায় সেটা দিয়ে কিছুই হইতেছে না। একটা ছেলে তার যে জ্ঞানটা অর্জন করতেছে, সে জ্ঞানটা কিভাবে কাজে লাগাবে সে জানতেছে না। কিছুই জানতেছে না। না জানার পরে তো 150 বছর ধরে সে মাদ্রাসা শিক্ষাকে টিকিয়ে রাখছে। টিকায় রাখছে নানা কারণ। এটার পেছনে ধরেন এটার পেছনে অর্থনৈতিক কারণ আছে, এটার পেছনে কারণ আছে। ধরেন সমাজের অর্থনীতি মানে সমাজের কাছে হচ্ছে আপনি যতটুকু ধর্ম দরকার বা যতটুকু দিয়ে আপনি হচ্ছে পয়সা পাইতেছেন সেইটারও একটা ব্যাপার। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সমাজের জন্য আসলে যে পরিমাণ দরকার তারা ওইটা সার্ভ করতে পারতেছে ওইটা কিনা। সার্ভ কইরা তো আসলে লাভ নাই, ওটা তো যে কেউ সার্ভ করতে পারে। ওই ধরেন সমাজের কিন্তু জন্য সমাজ, এখানে আমি বলি, আচ্ছা, আমি শেষ করি, এই বাক্যটা শেষ করি, আচ্ছা, সেটা হইতেছে সমাজে যে জিনিসটা সার্ভ করতেছে, হ্যাঁ হ্যাঁ একটা মৌলবী সাহেব, হ্যাঁ সেই জিনিসটা আসলে কার সার্ভ করা? এইটা প্রত্যেক মানুষের তার নিজের সার্ভ করা, ওকে, এর বেশি কিন্তু কিছুই সার্ভ করতেছে হ্যাঁ। না। তো ফলে আপনি আলাদা করে আপনি কোনো কিছুই দিচ্ছেন না সমাজে। এখানে একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে তুমি দেখো সমাজের 70% লোক গ্রামে থাকে, হ্যাঁ, সবকিছু এবং তাদের কাছে তারা হুজুরদের কাছে চাইতেছে, হুজুর আপনি কিন্তু ওই যে ওয়াজের মৌসুমে এসে ওয়াজ করবেন, সেই তার কাছে যে তুমি যখন বলো যে আপনাকে তো কন্টেম্পোরারি ধর্ম শিখতে হবে, রিলিজিয়াস যে ইন্টারফেথ যে আছে এগুলো শিখতে হবে, এগুলো ব্যাপারে আপনাদেরকে আমি কথা বলবো, এগুলো জানতে হবে আপনাদের। দিস ইজ মানে এটা কি আসলে যায়? এইটা যা ওইখানে যে তার কাছে ও বাবারে বলে ওয়াজ দিতে হবে, হ্যাঁ এইটাই সমাজ। তুমি যদি এখন কওমি মাদ্রাসাকে ডেভেলপ কইরা এই লেভেলে নিয়ে আসো, যে অক্সফোর্ডের যে আছে সেটা নিয়ে আসো, লেভেল আছে সেখানে নিয়ে আসো, তো তারপরে তারা যাবে কোথায়? তারা এই ধর্ম নিয়ে আর কার কাছে সার্ভ করবে ধর্মকে? মানে কওমি মাদ্রাসা অবশ্যই আছে। ধরেন যে মানুষ তারা তো তখন শুধু ওই সমাজের মানুষ ওই জাবেদ আখতারের মতো লোকদের কাছে সঙ্গে ডিবেট করা ছাড়া তো আর কারো কিছু করতে পারবে না। সমাজের মানুষই শিক্ষিত করবে। সেটাই তো, সমাজের মানুষ যখন শিক্ষিত হয়ে যাবে তখন তো এই মাদ্রাসা অলরেডি হয়ে যাবে। এটা একটা আরেকটার পরিপূরক। আগে মাদ্রাসারে করতে হবে, কারণ আগে শিক্ষাধারার উন্নত করতে হবে। শিক্ষাধারার উন্নয়ন ছাড়া আপনার উন্নয়ন হবে না। আপনার চেষ্টাটা করে যেতে হবে। ধরেন আমি যদি আমার কথা বলি, আমি কিভাবে শিখছি, ধরেন আমার পড়াশোনা তো আমার নিজের করে নিতে হচ্ছে, আমাকে তো সমাজ করে দেয় না। তো ফলে এরপরে আমি যে ইনপুটটা দিই সেটা কিন্তু আমার পড়ার ইনপুট হবে, সেটা কিন্তু সমাজের ইনপুট হবে। তো ফলে এই ব্যক্তিগত জায়গা থেকে এই চেঞ্জগুলো তো আসলে খুব বেশি জরুরি। ওকে, আমরা শিক্ষা নিয়ে অনেক কথা বলছি, এখন সেটা হচ্ছে যে তোমার একটা যে বাম ঘরানার সাথে তোমার যে একটা দহরম মহরম যেটা নিয়ে লোক সমাজে নানান কথা আছে। আচ্ছা, তোমার এই যে বামপন্থার প্রতি একটা ঝোঁক বা তাদের সঙ্গে একটা বোঝাপড়া, তাদের সঙ্গে চলাফেরা, এইটা কখন তোমাকে ট্রিগার? মজার ব্যাপার সেটাই তো, আমি তো এর আগে কখনো কোনো পার্টি পলিটিক্সের সাথে জড়িত হইনি। পার্টি পলিটিক্সের আগেও তো কোনো পলিটিক্সের সাথেই আমি জড়িত হইনি এর আগে। এই যে ধরেন এনপিএটা হচ্ছে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক চিন্তা বা বোঝাপড়ার সাথে আমার প্রথম যোগাযোগ। এর আগে না মাদ্রাসা থেকে শুরু করে কখনোই তা আমি যখন মাদ্রাসায় পড়তাম, পোলাপান হচ্ছে নানা দল টল করতাম, কখনো কেউ আমার ডাকেও না, এটা আমার একটা আফসোসের ব্যাপার। শুরু করে না করতাম যে না আমি কোনো রাজনীতি করবো। কিন্তু একদিন একজন আমি জিজ্ঞেস করছি, আপনি রাজনীতি করবেন? আমি বলছি না, আমি করলাম, আমি কমিউনিস্ট পার্টি করবো।
মাদ্রাসায় থাকতে মাদ্রাসা থাকে, এবং সেটা আমি দাওরায় হাটটা আরো ইয়ের আগে। মানে আচ্ছা, এটা হলো ওই তখন থেকে কমিউনিস্ট পার্টির প্রতি ব্যাপারটা হচ্ছে মুগ্ধতা সেটা ছিল। কমিউনিস্ট পার্টির প্রতি মুক্ততা ছিল না তখন থেকে। আমার ধরেন আমি বাংলা পড়ার একটা বড় ইয়ে ছিল মাদ্রাসা। হ্যাঁ, তো আমার যেসব পড়াশোনা, সে পড়াশোনার মধ্যে নানাভাবে বাম রাজনীতি যেমন ছিল। সমরেশ মজুমদার। তো এই সমরেশ মজুমদার একসময় আমাকে অনেক ট্রিগার করছে। তো ফলে এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে এইটা হচ্ছে তখনকার একটা রোমান্টিক একটা ব্যাপারের মতো। সেটার হচ্ছে আমি সেটার পিছনে আমি ওই কেন কমিউনিস্ট পার্টি করবো সেটার পিছনে কোনো কারণ দেখাইতে পারতাম না তখন। পরবর্তীতে আসার পরে ধরেন মানে কেন বামরা ধরেন ইনসাফের আলাপগুলো বাংলাদেশে যদি খুব স্বাভাবিকভাবেই করে, ইনসাফের আলাপগুলো কিন্তু বাম রাজনীতি বা বাম যারা আছে, হ্যাঁ, হ্যাঁ তারা তার মতো করে নানা ধরেন নানা পরিভাষা নানা ইয়েটে যোগ করে করে হচ্ছে আলাপগুলোর হ্যাঁ, অনেক তাদের বেশি নিজের খটোমটো অনেক হ্যাঁ কিছু করে নিজেদের ফেলে। অনেকই কিন্তু থাকে। এই আলাপগুলো বাদ ধরেন সবাই কিন্তু ইনসাফের যত আলাপ আছে সবাই এরাই করে। ধরেন প্রাণ প্রকৃতির পরিবেশের বিকাশের আলাপগুলো এরাই করে। আসলে আমি ধরেন মাদ্রাসার পড়াশোনা, ইনসাফের বোঝাপড়া বা ইউনিভার্সিটির বোঝাপড়া, মানুষের সাথে আমার অনেক বেশি মেশার, ধরেন গবেষণার ক্ষেত্রে মানুষের সাথে কথা বলার বোঝাপড়াতে আমার যে মধ্যে একটা ইনসাফের বোঝ তৈরি হচ্ছে। আমি মনে করি আমি হচ্ছে মানুষের জন্য ইনসাফ চাই। সেই ইনসাফটা কি মানুষ না, একসাথে প্রাণ এবং প্রকৃতির জন্য, প্রাণের প্রকৃতির বিকাশটা আমাদের জন্য জরুরি। ঠিক আছে, সেখানে ওই যে ও খুব মজার ব্যাপার এই আচ্ছা, ক্ষেত্রে, আচ্ছা, এই ক্ষেত্রে আমি শেষ করি। এই ক্ষেত্রে আমার জন্য একটা ঘটনা আমি সবাইকে সবসময় বলি, আমার কাছে এটা খুব বেশি মোটিভেশনাল। সেটা হচ্ছে আব্রাহা যখন মক্কায় আসছে হামলা করতে, তো তখন আব্দুল মুত্তালিবের 100 উট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাকছে যে আসো তোমার সাথে আলাপ করি। তো আব্দুল মুত্তালিব বলছে আমার উটগুলোরে ছেড়ে দেয়। তখন আব্রাহা বলছে যে তুমি আমি তোমার কাবারে ধ্বংস করে দিতেছি, তুমি কেন উটের কথা বলতেছো? বলতেছে যে ওটার মালিক আল্লাহ, ওটা আল্লাহ দেখবে, উটের মালিক আমি হচ্ছে আমার কথা। তো ফলে আমার কাছে তখন থেকে মানুষ এবং মানুষের জন্য যা কিছু গুরুত্বপূর্ণ ওই সেটা কিন্তু আমার কাছে প্রথমে এটা আমার ট্রিগার করছে। তারপর থেকে সেই ট্রিগারের ব্যাপারগুলো আমি এইভাবে নিজেরে মিলাই যে যে জিনিসটা মানুষ এবং মানুষের জন্য উপকারী, সেই জিনিসটা নিয়ে আমি সবসময় কথা বলি। আল্লাহর ব্যাপারটা এটা আমার সাথে আল্লাহর ব্যাপার, আল্লাহর বোঝাপড়া, সেটা নিয়ে আমি হচ্ছে আমি আমার মতো করে আমার ব্যক্তিগত জায়গায় আমি বদার, সেটা নিয়ে আমি ওইভাবে আল্লাহর সাথে বোঝাপড়া করবো। কিন্তু আমার আলাপ হচ্ছে সমস্ত মানুষের আলাপ। সেটা হচ্ছে ফলে এই যে আমি সমস্ত মানুষের আলাপ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ধরেন কমিরা আমার বিপক্ষে চলে গেছে, ইয়ার আমার বিপক্ষে চলে গেছে, কারণ আমি সবার কথা বলি। ধরেন কমি মাদ্রাসার আলাপটা আমি যেভাবে দিচ্ছি, একটা যে মানুষটার পরিচয়ের জন্য আপনারা হচ্ছে ধরেন কমি মাদ্রাসার ছেলেরা বা ইসলামপন্থীরা বা ডানপন্থীরা যে মানুষটার পরিচয়ের জন্য তারা হচ্ছে গুলি করবে, আমি তার কথা বলবো একইভাবে। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট করি এটার ভিতর দিয়ে, সেটা হচ্ছে তুমি 2018-19 এই সময় যে অ্যাক্টিভিজম করছো, তো তা এই কারণে তোমাকে নানান বুলিং এর শিকার হইতে হয়েছে, হেটের শিকার হইতে হয়েছে, তোমাকে গালি গালাজ থ্রেট এগুলো অনেক কিছু তোমাকে করা হয়েছে। তো এইগুলা কি তোমাকে আসলে ইন্সপায়ার করছে বামের সাথে ঘেঁষতে? না না, এগুলো বামের সাথে কিছু না। ধরেন আমার ভেতরকার যে ইনসাফের বোঝাপড়া এবং কমি মাদ্রাসার জন্য আমার যেই, এবং একই সাথে ধরেন আমি যখন এই অ্যাক্টিভিজমগুলো করি তখন অনেকেই বলে যে আপনি কওমি মাদ্রাসার বিষয় কওমি মাদ্রাসার আলাদা করে বলতে পারতেন, এটারে হচ্ছে সমাজের মধ্যে না। কিন্তু আমি সমাজটাকে সমাজ হিসেবে মানে ধরেন আলাদা কওমি সমাজ আলাদা বাইরের সমাজ এইভাবে কখনোই আমি দেখি না। হ্যাঁ, এবং এইটা হচ্ছে সচেতনভাবে এই দেখা থেকে আমি নিজের সরায় ফেলছি, সরায় রাখছি। কেন সরাইছি? কিন্তু কৌমিরা নিজেরাই তো তাদের কমি নিজেরাই এই জন্যই হচ্ছে কমিরা তারা তো মনে করে যে আলাদা একটা স্পেক্ট আলাদা মনে একটা, করে, হ্যাঁ নিজের আলাদা একটা ইয়ে মনে এন্টিটি মনে করে। এন্টিটি মনে করে, এবং সেই এন্টিটিটার মধ্যেই যত যত যা কিছু আছে সেটারে ঘোরাফেরা করতে চাই। আমি এটা দেখিনি। আমার কাছে মনে হয়েছে সমাজ হচ্ছে পুরো সবাই, সবার মধ্যেই হচ্ছে আলাপ আসা লাগবে, এবং এই আলাপটাকে গোপন করে কোনো ইয়ে নেই। তো ফলে আমি এটা হচ্ছে সবার সামনে আমি বলছি এবং সবাইকে নিয়ে থাকতে চাইছি। ধরেন আমি চাইছি হচ্ছে মানুষ সমাজের মধ্যে যাতে কওমি মাদ্রাসা নিয়ে কোনো আলাদা ট্যাবু না থাকে এবং আলাদা হচ্ছে কোনো সম্মানের জায়গা না থাকে। হ্যাঁ, জাস্ট স্বাভাবিক যে জিনিস, শিক্ষা সেটা as a হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, as a শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। তো এই জায়গাগুলোর জন্য হচ্ছে আমার ইয়ে ছিল। এবং আচ্ছা, তো ফলে আমার ওইখানে ওটার সাথে বামের কোনো বোঝাপড়া নেই। বামের আমার বোঝাপড়া হচ্ছে আমার সমাজ বোঝাপড়া একরকম। আমি সমাজকে কওমি মাদ্রাসার আলাদা গণ্ডির মধ্যে দেখি না, এবং সমাজকে জেনারেলের আলাদা গণ্ডির মধ্যে দেখি না। আমি হচ্ছে সবাই পুরাটা মিলে একটা সমাজ পাবো।
যেখানে হচ্ছে কওমি মাদ্রাসা আছে, যেখানে হচ্ছে মসজিদ আছে, যেখানে আলিয়া মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, হ্যাঁ। সব আছে। এখন ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি দেখতে দেখতে বড় হয়েছি মাদ্রাসার মধ্যেই যে এটা আলাদা সমাজ, এটা আলাদা সমাজ, এবং হ্যাঁ। অনেক বড় একটা তফাৎ। যে তফাৎটা যে তফাৎটা প্রবল হয়েছে 13-তে, আচ্ছা, 2013 প্রবল হচ্ছে মানে এই প্রবল হয়েছে, মানে এটা একদম ব্যবধান, blast করছে। ব্যবধানটা নাকি দুইটার মিলনটা? ব্যবধানটা এত দূর, এবং এইটা যে হচ্ছে এত আলাদা আলাদা দুইটা জিনিস, এই জিনিসটা ব্লাস্ট করছে 2013 সালে। মানে এটা কি দুই পক্ষই বুঝতে পারছে দুই নাকি? পক্ষই বুঝতে পারছে হ্যাঁ, তারপরে। এবং তারপরেও দেখেন বামপন্থার মধ্যে হচ্ছে আগের বামপন্থা একরকম ছিল, পরের বামপন্থা কিন্তু অনেকটা ধরে হ্যাঁ, এরা হচ্ছে এদেরকে গ্রহণ করা শুরু করছে, বা এদেরকে এই যে ইসলাম বোঝাপড়া, ইসলাম, মানুষের ইসলামের যে কালচার, সে কালচার নিয়ে এরা আলাপ করা শুরু করছে, বুঝছো? এখন এখানে আমি যেটা বলি, তুমি যে রকম ভাবে মাদ্রাসা শিক্ষা বা মাদ্রাসা শিক্ষার যে ভুলগুলো আছে তোমার দৃষ্টিতে মনে হয় দুর্বলতা আছে, বা ইসলামের কন্টেম্পোরারি কোনো বিষয় আছে যেগুলো তোমার মতে এগুলা ক্রিটিক করা দরকার, সেগুলো ক্রিটিক করতেছো তুমি যেভাবে করো এই জিনিসগুলা, তোমার কি মনে হয় না যে বামপন্থা বা সুশীল সমাজের মধ্যে যেসব ভুলগুলা আছে, তারা যেসব আম, যে ধরনের দুই নম্বরই করতেছে, বা তাদের মধ্যে যেসব ভুল ট্র্যাডিশন চলে আসে, সেগুলোকে তুমি কি একই দৃষ্টিতে সেটাকে ক্রিটিক করো? ফেসবুক দেখলে সেটা বোঝা যাবে আমি একই সাথে করি কিনা না। নাকি তোমার আসলে মনে হয় যে না এখানে আসলে বেশি ক্রিটিক করা আচ্ছা, দরকার? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি হচ্ছে একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে যে মানুষটা ধর্মের নামে না, এমনি দুর্নীতি করে, তাকে হচ্ছে আমি একভাবে ধরতে পারবো, হ্যাঁ। এবং তাকে ধরে আমি হচ্ছে বিচারের আওতায় খুব সহজেই আনতে পারবো। কিন্তু যে মানুষটা ধর্মের নামে করে, ধর্মের মুখোশে করে, এবং এইটাকে নানাভাবে ধর্মের আবরণ পরায় দেয়, হ্যাঁ। এবং মানুষ সেটা মেনেও না, সেই জায়গাটা নিয়ে কথা বলা বেশি জরুরি। না, এখানে আমি যেমন আবু তোহা আদনান, উনি দুইটা বিয়ে করছে আগে, কাহিনী হয়েছে এর মধ্যে, এরপর তিন নম্বর আরেকটা বিয়ে করতে চাইছে, সেটা না কাহিনী সাবিকুন নাহার, তো সাবিকুন আলাফালুনা, তো এই যে বিয়ে করতে, তো এইটা তো ওনার পার্সোনাল বিষয়। এখন এইটাকে তুমি যদি বলো না উনি এটাকে বিয়েকে আরো গ্লোরিফাই করার জন্য তিন বিয়েকে চার বিয়ে মাসনা সুলাসাকে গ্লোরিফাই করতে, তো এইটাকে তো আসলে যারা ধর্মীয় সমাজ তারাও এটাকে অ্যাকসেপ্ট করেন, যেমন আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না। এখানে প্রশ্নটা কি আপনার একটা আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মীয় সমাজে যারা অপরাধ করতেছে তাদের অপরাধটা তো ধর্মীয় সমাজ অপরাধী বলতেছে, গ্লোরিফাই তো করতেছে না তাদের অপরাধ। কেউ যদি বলৎকার করে মাদ্রাসার মধ্যে, না, এখন কেউ কি বলতেছে না এটা অনেক সোয়াবের কাজ? দুটো জিনিস। এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে যেসব বলাৎকারের ঘটনাগুলো ঘটতেছে, সেই বলাৎকারের ঘটনাগুলো কি তারা বিচারের আওতায় আনতেছে, না হচ্ছে ধরেন একটা মাদ্রাসায় এক শিক্ষক বলাৎকার প্রাণ এটা পরবর্তী বিষয়, আসলে সেইখানে না, তারা না, পাপকে না, পাপ মনে করতেছে কিনা। পাপকে পাপ মনে করতেছে, কিন্তু পাপ স্কুলের নিয়ে মধ্যে অনেক মলেস্টিং হয়, অনেক অ্যাবিউজিং হয়, সব কি তারা বিচার করে? অবশ্যই না, না, সব না, না, শুনেন, না। ঢাকা ইউনিভার্সিটিতে যদি ঢাকা ইউনিভার্সিটি বা তুমি কবি মাদ্রাসার কথা আছে, প্রান্তিক একটা স্কুলের কথা ধরো যদি তুমি। প্রান্তিক একটা স্কুলের কথা বলি, সেখানে প্রান্তিক স্কুলে যেই অ্যাবিউজটা হয়, সেই অ্যাবিউজটা কি ধর্মের নামে লুকায় দেওয়ার চেষ্টা করে? এইটাই তো আমি বলতেছি যে তারা কি ধর্মের নামে তো করতেছে না, তারা বলছে এটা খারাপ, তারা যেটা সেটা পার্সোনাল তারা বিচার করতেছে, ওই হুজুরকে বের করে দিতেছে, হয়তো তারা রাষ্ট্রীয় ইসের কাছে যাইতেছে না, কিন্তু কেউ তো গ্লোরিফাই করতেছে না। দুইটা দুই জিনিস, এটা হচ্ছে গ্লোরিফাই করা, আর এটা হচ্ছে ঠেকে দেওয়ার চেষ্টা করা। গ্লোরিফাই কেন করবে? এটা তো কেউ গ্লোরিফাই করে না, কখনোই কেউ বলে নাই যে এই জিনিসটা গ্লোরিফাই করে। বরং যখন কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু আপনি দেখবেন, ধরেন কেউ একজন ধরা খাইলো, এটা পাবলিক প্লেসে বলা যাবে না। পাবলিক প্লেসে বলা যাবে না, এটা বলে, তারপরে তারে হচ্ছে কোরআন শরীফ শপথ কইরা বলে যে তুমি এটা কাউরে বলবা না, এরকম না আলাপ আসে, দেখছেন তো? এগুলো তো থাকে। এই জিনিসগুলো, ধরেন আপনি একটা জিনিস করলেন, আপনি যখন বলবেন যে আমি কোরআন শরীফ ছুঁয়া করলাম, তুমি এটা কইরো না, তোমার হচ্ছে কিয়ামতের দিন ধরা খাবা, নিজে অপরাধ কইরা, সেই জিনিসটা কেমন? সেই জিনিসটা ভয়াবহ না বেশি? আলাপ এটাই। আপনি ধরেন আপনি করেন অপরাধ, অবশ্যই আপনার অপরাধ, মানে অপরাধ করেন মানে অপরাধ করেন না, মানে অপরাধ যে কেউ করতেই পারে, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। হ্যাঁ। কিন্তু অপরাধটাকে কোনো একটা এমন কিছু, কোনো একটা ট্যাবু বিষয়ে বা ধর্মে আবরণ দেওয়ার বিপক্ষে আমি। এবং এটা নিয়ে আমি সবসময়ই কথা বলবো, কারণ আমার কাছে মনে হয় এই জিনিসটা দিয়ে মানুষকে আপনি ডাবল
মানুষের সাথে আপনি হচ্ছে ডাবল বেইনসাফি করতেছেন, ডাবল জুলুম করতেছেন। একটা জুলুম তো আপনি অপরাধ দিয়ে করলেন, আর একটা জুলুম হচ্ছে আপনি আপনার ধর্মটাকে দিয়ে এই জিনিসটাকে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা যেমন আপনি যদি হচ্ছে ধরেন কওমি মাদ্রাসার নিপীড়নের কথা সবাই জানে। হ্যাঁ সেদিন আমাকে একটা ছেলে বলল যে এখনকার কওমি মাদ্রাসায় যেসব উচ্চ মধ্যবিত্ত পোলাপান পড়তেছে, ওরা যারা হচ্ছে নিপীড়নের শিকার হয়েছে, ওই রকম ওর সাইকোলজিস্টের কাছে ওরকম অনেক লোক গেছে যারা হচ্ছে প্রচণ্ডভাবে ট্রমাটাইজড এইসব বিষয় নিয়ে। কিন্তু এই আমি বলছি যে এরা কেউ আমার সাথে কথা বলবে কেন? কেউ কথা বলবে না। বলবে না কেউ কথা বলবে না। কেন বলবে না? কারণ সে জানে যে এটা কথা বললে ধর্মের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে যাবে। একটা ডিভাইন হ্যাঁ, সিস্টেমের বিরুদ্ধে যাবে। ডিভাইন সিস্টেমের বিরুদ্ধে যাবে। তো তখন এটা মানে এটা তো ভয়ানক বিষয়, আচ্ছা খুবই ভয়ানক বিষয়। হ্যাঁ তো এই জিনিসটা ধরেন তার মানে তারপরে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা থেকে যদি এই নিপীড়নের ইয়েতে একজন শিক্ষকের চাকরি যায়, কখনো কওমি মাদ্রাসা বলবে যে নিপীড়নের জন্য চাকরি গেছে? বলবে না। কেন বলবে? কারণ সে মনে করতেছে যে তার ধর্ম এখানে নষ্ট হয়ে গেছে। তার মানে এটা দাঁড়াইতেছে তোমার তুমি কওমি মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা দ্বারার যে ডিভাইনিটি, হ্যাঁ, হ্যাঁ যে ঐশ্বরিকতা, তুমি এটার বিরুদ্ধে। সেটার বিরুদ্ধে। আচ্ছা এটা এখানে কোনো ইয়ের বিষয় না। আপনি শিখতেছেন অবশ্যই শিখুন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। Just ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, আর কিছু না। এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলে আপনার ভেতরে যে ঐশ্বরিক ব্যাপার সেটা চলে আসবে তা না। আপনি আচ্ছা। খুবই সাধারণ একটা মানুষ থাকবেন, আপনি দোষে গুণে মানুষ থাকবেন, আপনি প্রচন্ড অপরাধ করতে থাকবেন, করবেনও, সেইটাও স্বাভাবিক। মানে আপনি কিন্তু একজন just জুনাইদ আল হাবিবি হবেন, নাথিং। আচ্ছা তোমার রাজনীতি, হ্যাঁ তো তুমি রাজনীতি তুমি তো অ্যাক্টিভিজমে দেখছি, তো অ্যাক্টিভিজম দেখতে দেখতে আসলে সবারই তো আসলে একটা রাজনৈতিক বয়ান থাকেই, তো সেইখান থেকে তো এখন তোমার মনে হইলো যে হ্যাঁ, আমার এই যে ধরেন এমপি এর যেটা, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে ধরেন যারা হচ্ছে মানুষ এবং ওই যে প্রাণ প্রকৃতির বিকাশের কথা বলবে, আমরা তাদের সাথে তাদের ইয়েতে যাবো আর কি। তো আমরা ধরেন এই যে যারা আমরা বেশ মানে এই যে কাছের ধারা- মানুষজন এই একই তো চিন্তা। হ্যাঁ, একই চিন্তার, এবং যারা এই চিন্তাটা করতে রাজি আছে, তো তাদের সাথে তাদের আলাপে আমরা হচ্ছে এই জিনিসটাই আছে হ্যাঁ। আমাদের ঘোষণাপত্রের মধ্যে। ধরেন প্রাণ প্রকৃতির বিকাশ, এটা বিশাল আলাপ। তো এই জায়গাটা নিয়ে তো তো তোমাদের এই চিন্তার পিছনে মাহফুজ আলম কিভাবে কাজ করবে? মাহফুজ আলম কোনোভাবেই কাজ করতেছে না। মাহফুজ নাই? না, আচ্ছা। মাহফুজ কোত্থেকে থাকবে? মাহফুজ তো থাকা সে নতুন আবার কি জানি শুরু না, করতেছে। মাহফুজ সেটা মাহফুজের। তো আমরা হচ্ছে মাহফুজে এই আমন্ত্রণ জানাইছিলাম, আচ্ছা। এছাড়া আর কোনো ইয়ে নেই। ও আচ্ছা, তো তুহিন আছে, তুহিন তো তো আমাদের সার্কেলের লোক। হ্যাঁ, তো এখানে আমি আর খুব একটা মানে একটা আত্মতৃপ্তি না, মানে আত্মপ্রসাদের মতো একটা ব্যাপার, সেটা হয়েছে তোমার কাছে কেমন লাগবে আমি জানি না। সেটা হচ্ছে যে আমাদের সার্কেল, তোমরা তো আছোই, তুহিন, তো এই জুলাই বিপ্লবের পরে এই সার্কেল থেকে অনেকগুলা রাজনৈতিক লোক বের হয়েছে, রাজনৈতিক পিপল বের হয়েছে যারা আসলে আচ্ছা, এখন একটা নেতৃত্বে জিনিস, আমি একটা জিনিস একটু মাঝখান দিয়ে শিখাই। হ্যাঁ ধরেন আমি যতটা না রাজনৈতিক মানুষ, মানে ধরেন রাজনীতি অর্থে রাজনৈতিক, হুম আমি কিন্তু মানুষ ইয়ে না। ধরেন রাজনীতি অর্থে রাজনৈতিক মানুষ আমি জানি না আমি কতটা হতে পারবো। আমি গবেষণা অর্থে রাজনৈতিক মানুষ। Okay. আমার গবেষণার একটা বড় জার্নি আছে। হ্যাঁ। ধরেন আমি এই অঞ্চলের ইসলাম নিয়ে কাজ করতেছি, আমি ঢাকার পীর নিয়ে কাজ করছি, তারপরে হচ্ছে ধরেন আমার নতুন বেশ কিছু প্রজেক্ট আছে। আমার সেই প্রজেক্টগুলোই হচ্ছে আমার মূলত আমার রাজনীতি। কারণ আমি চাই হচ্ছে যে মানুষগুলোর কথা কেউ বলে না, যে মানুষগুলো ধরেন আমি চাই হচ্ছে সমাজে সহাবস্থানের রাজনীতি। তো ফলে সহাবস্থানের নানা আছে, ধরেন ইসলামের ক্ষেত্রে নানা চিন্তার সহাবস্থানের কথা, যে চিন্তাগুলো দেওবন্দি চিন্তা হতে পারে, পিরালি চিন্তা হতে পারে, সালাফি চিন্তা হতে পারে, আমি সেই চিন্তাগুলো সহাবস্থানের কথা এই জন্য বলি। ওকে তো ফলে আমি বলি তো আমার রাজনীতিটা মূলত হচ্ছে সে। হ্যাঁ তো তারপরে ধরেন 5 তারিখের পরে এসে আমাদের মনে হয়েছে যে একটা এই রাজনীতির বাইরেও একটা মাঠের রাজনীতি, যারা ক্ষমতার জন্য রাজনীতি করবে এবং ক্ষমতা পাইয়ে মানুষ এবং প্রকৃতির ভালো করবে, আর সেই রাজনীতিটা দরকার। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে না, এই রাজনীতির সাথে আমার থাকা দরকার। এবং সেজন্য হচ্ছে ধরেন মানে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে চেহারা সুন্দর বলেই কিনা আমি জানি না, যেখানে এই যে ক্যামেরা তো আমাদের উপরে, চেহারা শুনে তুমি নিজের মানে এটাকে আত্মতৃপ্তি আছে নাকি তোমার? তো থাকে। আর চেহারা সুন্দর সেটা তো আছে।
স্মার্টনেস। হ্যাঁ। আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে তো ওই কারণে ধরেন যেখানে যে ক্যামেরা ট্যামেরা একটা ব্যাপার তো থাকে চলে গেছে, কিন্তু তার বাইরে আমি হচ্ছে মূলত এই রাজনীতিটার পিছনে আছে, আমি হচ্ছে সামনে বা হচ্ছে ধরেন মাঠের রাজনীতিটা আমি আমি জানি না, না আমার কত দূর হ্যাঁ যায়। মানে তো বামপন্থার যে রাজনীতি সেটা তো একটু না ইয়ে না না, থাকে। আমরা এই বামপন্থার ওই রাজনীতি করতে চাই না, আমরা একদম সরাসরি হচ্ছে ধরেন মাঠের রাজনীতি করতে চাই, নাইমা একদম ক্ষমতার জন্য রাজনীতি করতে চাই। 2000 আমরা যদি এই দল না, বিবৃতি সুলভ না। বিবৃতি সুলভ রাজনীতির জন্য আমরা এই দল খুলি নেই, এবং আমরা যদি ইয়েতে যাই, আমরা যদি হচ্ছে 2031-এর নির্বাচনে আমরা অন্তত 10 জন, সংসদের হ্যাঁ আমরা ইয়ে করতে চাই যাদের জন্য আমরা একদম টোটাল কাজ করবো, আমাদের ধরেন এরকম একটা প্ল্যান প্ল্যান। আছে। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে আমরা ধরেন আমরা যদি রাজনৈতিক দল যত তাড়াতাড়ি রাজনৈতিক দলের দিকে যাইতে পারবো তত তাড়াতাড়ি সেটা হবে, তো ফলে আমরা ওই রাজনীতির দিকে যাবো। আমরা একদমই ধরেন বিবৃতি তারপরে হচ্ছে একটু মানববন্ধন ওইসব রাজনীতিতে আমরা যাবো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই সার্কেল থেকে মানে তুমি, তুহিন, আশরাফ মাহাদি, আমরা তো একসময় লালবাগে বসতাম। হ্যাঁ, তুমিও তো গেছো এখানে আমি একবার গেছি। একবার গেছি। তো সার্কেল তো মাহাদি, আকরাম টাকরাম এরা অনেকজনই মোটামুটি ওইটা আসছে, লুৎফর, হ্যাঁ এরা। তো কওমি মাদ্রাসার ছাত্রদের তোমার কি মনে হয় যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেসব ছেলেরা আছে তুলনামূলকভাবে কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেশি? আলাদা করে না, এরকম কিছু না। তোমার কোনো ধরনের না, আমার কোনো ইয়ে নেই। মোটামুটি সবার সেমই, সবাই একই রকম, একই রকম। একই রকম। ওকে, রাজনীতি আলাদা করে আচ্ছা, এখন তোমার যে এনপিএ যাত্রা, এটা দিয়ে তুমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যাচ্ছ, তো তোমার এবং তুমি এখন যেটা বললে যে তোমরা সংসদেও যাইতে চাও, হুম, তোমাদের যে তোমরা বলতেছো ডান, মধ্য এবং বাম, মধ্যপন্থী, হ্যাঁ, মধ্য মধ্যপন্থী। মধ্য বাম, মধ্যপন্থী। মধ্যপন্থী এইটা। তো আসলে এই ইসের থেকে তোমাদের যেসব লোকদেরকে এখানে তোমরা রিপ্রেজেন্ট করছো, তাদের দ্বারা কি এই বাম ঘরানা, বাম তো তুমি নিজে বলতেছো না যদিও নিজেকে, আমি লেফট লিনিং বলা যায়, আচ্ছা তাহলে আমরা লেফট লিনিং বলতে পারি, কিন্তু আমি মানে ধরেন বামপন্থী চিন্তার সাথে আমার বোঝাপড়া এবং একটা কমফোর্টের জায়গা আছে। আচ্ছা বাম আচ্ছা, ওকে, আমরা তো আমার কিন্তু প্রশ্নটা আমি শেষ করি। তো তো এইটা কি বাংলাদেশে আসলে এই বাম রাজনীতির কোনো আসলে ভবিষ্যৎ দাঁড়াইতে পারা সম্ভব? ধরেন মূলত আমি এটা এটা আমি ধরেন এই প্রশ্নটা আমি আমি নির্মোহ হচ্ছে এতে আমি বায়াস হয়ে উত্তর দিই, যেহেতু আমি হচ্ছে একটা কি বায়াসড হয়ে? আমার চিন্তার প্রতি বায়াস হয়ে, আমি আচ্ছা। হচ্ছে আমার কমফোর্টের প্রতি বায়াস হয়ে উত্তর দিই। ধরেন রাজনীতি মূলত বাম রাজনীতি, কারণ বামরাই মূলত হচ্ছে মানুষের কথা বলে। ধরেন ডান যেসব দল আছে যারা নিজেদেরকে ডান বলে দাবি করে, এদের কিন্তু ধর্ম ছাড়া আর কোনো ইস্যু নেই তাদের মধ্যে। ওকে, সেটা আমরা বাংলাদেশেও দেখি, সেটা আমরা হচ্ছে ইয়েতেও দেখি, আমেরিকা। ভারতেও দেখি, পাশের ভারতেও দেখি, আমেরিকাতেও দেখি। আচ্ছা, তো ফলে যারা কথা বলে ইয়ে নিয়ে, মানুষ মানুষ নিয়ে, প্রাণ নিয়ে, প্রকৃতি নিয়ে, মানুষের স্ট্রাগল নিয়ে, তারা সবাই মোটামুটি বাম। তো তো ফলে রাজনীতিটা হচ্ছে ওইটাকে তো তুমি এখন অ্যাক্টিভিজম বলতে পারো, না, ওইটাকে রাজনীতি কেন বলবা? যারা অ্যাক্টিভিজম রাজনীতি, হোয়াট ইজ রাজনীতি? এটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা, কাদের? রাজনীতি করতে পারে না যারা হচ্ছে ওই বামের। মানুষের কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মানুষের কথা বলে তারা রাজনীতিটা করতে পারে না, তাদের সমস্যা। রাজনীতি মানে তো খুব এদের সিম্পল রাজনীতিটা- জিনিস, যারা নাকি শাসন ক্ষমতা দখলের জন্য যেসব হ্যাঁ। কাজ করা দরকার সেটাই তো রাজনীতি, তাই না? তো তুমি এর মধ্যে হচ্ছে প্রাণ প্রকৃতির কথা বলছো, তুমি শ্রমিকের কথাও বলতেছ, হ্যাঁ। তুমি চা শ্রমিকদের কথা বলতেছ, তুমি আবার ওই জলবায়ু দূষণ, বায়ু দূষণ, জলবায়ু রক্ষা এগুলার কথাও বলতেছ। তো এটা এইটা আমরা হচ্ছে এদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা ক্ষমতার দিকে যাব। আমরা যখন ক্ষমতায় যাব তখন এরা হচ্ছে প্রায়োরিটি পাবে। হ্যাঁ। যে মানুষটা ভয়েসলেস, যে মানুষটাকে কেউ কখনো পাত্তা দেয় নাই, যে কারণ এখনকার সমস্ত রাজনীতি হচ্ছে তো সেই হিসাবে তো গ্রেটা থানবার্গ যে, তো তাকে তুমি বিরাট রাজনীতিবিদ বলতে পারবা। গ্রেটা থানবার্গ ঠিক ক্ষমতা তো চায় না। গ্রেটা থানবার্গ তো ধরেন মাউন্টেনের কথা বলি। না, মামদার পিওর রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা সেই পিওর রাজনীতি, সে আমরা তো পিওর রাজনীতি তো তাকে, তাহলে তোমাকে ওইখানে যাইতে হবে, আমরা তোমার সেখানেই তার তো মতো যাবো, আমি ক্যাম্পেইন সেটাই তো করতে বললাম। হবে। আমি তো সেটাই বললাম হ্যাঁ। যে আমরা যদি 2031 তো তুমি আবার রোমান্টিক কথা বলতেছো। রোমান্টিক কথা বলছি, সেটা তো আমার মাদ্রাসার সময়ের কথা। এটা এখন আর প্রাণ romantic না। প্রকৃতি, না, এগুলো রোমান্টিক না, এগুলো কখনোই রোমান্টিক না। মামদানিও প্রাণ প্রকৃতির কথা বলে, হ্যাঁ, মামদানি হচ্ছে অবশ্যই ইয়ের কথা। সেইটা প্রাণ প্রকৃতিকে সে বাঁচানোর জন্য সবচেয়ে বড় এটাই তো হচ্ছে যে রাজনীতি। হ্যাঁ, আমরাও সেই রাজনীতিটাই করি। এইখানে তুমি যখন না আসতে আমি পারবা, রাজনীতিটাতেই আসতে চাই, হ্যাঁ, রাজনীতিটাতেই আসতে চাই। আমরা এই এনপি এর মাধ্যমে এই রাজনীতিটাতেই আসতে চাই। একদম মানে একদম সোজা কথা।
এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তুমি তাইলে বাম রাজনীতি করবে এবং সেটা অ্যাক্টিভলি করার এরাদা তোমার। এখন কথা হচ্ছে যে তোমার মা তো একজন কনজারভেটিভ মানুষ, হ্যাঁ, তোমার এই অ্যাক্টিভিজম এবং তোমার রাজনীতির যে যাত্রা, তোমার মা কি কখনো আচ্ছা, আমার মা আমার সবসময় প্যারা খায় এই ইয়েতে নিয়ে, সেটা হচ্ছে আমি কখনো ধর্মের মূল বোঝাপড়ার বাইরে গেছি কিনা, নামাজ পড়ি কিনা, হ্যাঁ বা নামাজের বিরুদ্ধে বলছি নামাজের কিনা? বিরুদ্ধে বলছি কিনা, বা ধর্মের মূল বোঝাপড়ার বিরুদ্ধে গেছি কিনা। হ্যাঁ, যদি সেটা না করি আমরা সমস্যা নেই। সোজা তোমার এই রাজনীতি নিয়েও কোনো কিছু নিয়ে সমস্যা নেই, যতদিন আমি মানুষের পক্ষে আছি, হ্যাঁ। যতদিন আমি হচ্ছে মানে ধর্মের বিপক্ষে একদম না মানে না যাই। তো ফলে মাঝে মধ্যে যদি তখন আমি হচ্ছে মাদ্রাসার বিপক্ষে বলি বা মাদ্রাসার নানা ঝামেলা নিয়ে বলি, তখন হচ্ছে আম্মু প্যারা খায়, আম্মু প্যারা খায় আমার কাছে জানতে আসে। তো তখন আমি বলি যে দেখেন এটা মাদ্রাসা, এটা হচ্ছে এই ভুলটা, আমি হচ্ছে ডিটেইল মানে আলাদা আলাদা করে বুঝাই। তোমাদের বাড়িতে তো রাজনৈতিক আলাদা আলাদা এন্টিটি আছে। আলাদা আলাদা entity আছে, এটা নিয়ে ঝামেলা হয়, ঠিক আছে, তুমি ওসব একটা কিছু করে না। মানজুর এনসিপি করছে, হ্যাঁ, হ্যাঁ, হানজালা তো মনে হয় সে হানজালা এখন নিউট্রাল, কিছু করে না, হ্যাঁ। নিউট্রাল আছে। তো এটা নিয়ে মাঝে মধ্যে হয় তোমাদের মধ্যে? না, অত ঝামেলা হয়, আবার আলাপ টালাপ করে আবার ঠিকঠাক হয়ে যায়, আলাপ টালাপ তো কোনো ওইভাবে ইয়ে হয় না। আচ্ছা, তোমার ওয়াইফের ব্যাপারে, তোমার ওয়াইফ তো একজন আর্টিস্ট হ্যাঁ, সামহাও, এবং তুমি তো বেশ করো, তো সে কিভাবে নেয় এগুলো? সে কি মোটামুটি খুব স্বাভাবিকভাবে না, ও হচ্ছে এখন মোটামুটি মানে ধরেন আমাদের রাজনৈতিক আলাপ টালাপ হয়, আমাদের দিকে অনেক রাজনৈতিকভাবে বোঝাপড়া মিলেই যায়, আচ্ছা হতে পারে। আচ্ছা, আমাদের শেষের দিকে এসে গেছি। শেষের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে আমাদের তোমাকে ক্রিটিক করার মতো যেসব লোকেরা আছে সোশ্যাল মিডিয়ায়, যারা করে, তাদের ব্যাপারে তোমার মেসেজ কি কোনো অ্যাকচুয়ালি? মেসেজ নেই, হ্যাঁ, তাদের ব্যাপারে কিছু বলো যে কি বলবো, ধরেন ব্যাপার যেটা হয়েছে, আমার যারা ক্রিটিক করে তারা কেউ আমার সাথে কখনো কথা বলতে আসে না। তারা তোমাকে নাস্তিক বলে। হ্যাঁ, এইটাই বললাম, তারা কেউ কখনো আমার সাথে কথা বলতে আসে না, তারা কেউ কখনো আমার পুরো পোস্ট পড়ে না, তারা কেউ কখনো আমার সাথে চিন্তার বিনিময় করতে আসে না। তো ফলে আমি তাদেরকে কি বলবো? আচ্ছা, যদি একটা মানুষ জানতে চায় আমার যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যে আপনি এটা লিখলেন, করেন, এটা কেন? এবং আমি খুবই আগ্রহী এখনকার সময়ের মাদ্রাসা স্টুডেন্টদের সাথে কথা বলতে, আচ্ছা, খুবই আগ্রহী। তো আমি চাই এদের সাথে আমি কথা তো বলি, আগ্রহ, চিন্তার তুমি বিনিময় আগ্রহী করি। হলে তোমার তো যাওয়া দরকার না রাহমানিয়ায় দু একদিন, মামুন সাহেবের মাদ্রাসায়? এটা তো, যাওয়া দরকার, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে আসলে তো চলো একদিন যাই, লালমাটিয়া যাই, হ্যাঁ এটা আছে, চলে, কোনো বা সমস্যা নেই। রাহমানিয়ায়। আমি যেতে চাই, হ্যাঁ, আমি যাইতে চাই। ব্যাপার যেটা হচ্ছে এই যে এই তোমার সবচেয়ে কট্টরপন্থী লোকজন কোন এলাকায় থাকে তোমার বিরুদ্ধে? আমি জানি না, আমি জানি না, আমার লিস্টে নাই কেউ, আচ্ছা, আমার বাইরে ওই থাকে জানি না। তবে আমি ওয়েলকাম করি মাদ্রাসার ছেলে আছে, কিছু ছেলে এখন নতুন করে মানে ইয়ার কিছু ছেলে আমার সাথে কথা বলে, তো আমি চাই যে আমার সাথে কথা বলুক, আমার সাথে ইয়ে করুক। যদিও মাদ্রাসার হুজুররা প্যারা খাবে যে নষ্ট টষ্ট হয়ে যেতে পারে, আমার সাথে কথা কিছুদিন আগে শুনলাম লালবাগ মাদ্রাসায় নাকি আমার বই টই নিষিদ্ধ করছে। এই একটা প্যারা আছে। হ্যাঁ। কারণ আমার সাথে কথা বললে তো ধরেন একটা অন্য আর একটা পার্সপেক্টিভ পাবে, হ্যাঁ, ধরেন মাদ্রাসার জন্য তো অন্য perspective থেকে তুমি চলে। এটা চাইতেছো কেন? আর তোমার কি মনে হয় যে আমি আগে চাইতেছি এই মানে কারণে, না, কারণ আমি বলি, আমি বললাম না যে আমার হচ্ছে গবেষণা হচ্ছে আমার মূল ফোকাসের জায়গা আমার জীবন। তো ফলে আমি এই অঞ্চলে ইসলাম, পলিটিক্স এবং সোসাইটি এই জিনিসটা বোঝার গবেষণা আমি করতেছি, এবং এটা আমি আমার জীবন ভর করব। আচ্ছা তো ফলে এই অঞ্চলের ইসলাম বোঝার জন্য মাদ্রাসার পোলাপানের চিন্তা চর্চা বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, তুমি যে সময় মাদ্রাসা পড়ছো বা আমরা যে সময় মাদ্রাসা পড়ছি আরেকটু আগে, তো তাদের ওই সময়ের যে ছেলেরা ছিল, ওই সময় যে মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যাতে এখনকার ছেলেদের চিন্তার ডেভেলপ কি বাড়ছে? চিন্তার ডেভেলপ বাড়ছে কিনা জানি না, তবে এরা হচ্ছে অনেক বেশি টেক্সট বেস হয়ে গেছে। আগে আমরা অনেক বেশি স্পিরিচুয়াল সুফি ঘরানার চিন্তা করতাম, এখন আমি দেখি যে এরা সুফি ঘরানার চিন্তা থেকে এরা সরে এসে অনেক বেশি সালাফি ঘরানার চিন্তার দিকে এরা অনেক বেশি ঝুঁকে। আচ্ছা, এই জিনিসটা এটা তো আমার মনে হয়েছে। একটা অশনি সংকেত। এইটা একটা আমার কাছে মনে হয়েছে এটা একটু ঝামেলা। এবং আমি একটা ছেলের মোহাম্মদপুরের একটা মাদ্রাসার একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছে সেদিন, তো সে বললো যে তার জামাতের তার যে ক্লাসে পড়ে সে ক্লাসের অর্ধেকের বেশি ছেলে এখন মানহাজি চিন্তায় হ্যাঁ, চলে গেছে। এটা কেন? আমি তোমার জানি, কি মনে হয়? এটা তো তোমার একটা বোঝাপড়া আমি থাকা জানি, দরকার। আমি জানি, আমি এইটাই এই বুঝতে চাই দেখেই হচ্ছে আমি তোমাদের সাথে যেটা আলাপ করছি, করতে আমি চাই। তো অনেকের সাথে করি, ইন্টারেক্ট করি, তো আমার যেটা মনে হয়েছে যে এটা তো একটা রোমান্টিসিজম। হইতে পারে, হ্যাঁ, হইতে পারে, এটা, হ্যাঁ, রোমান্টিসিজম হচ্ছে যে এই যে সালাফি যে ঘরানা এবং যে মানহাজি যে ঘরানা,
এটার মধ্যে তো একটা মারমার কাটকাট ব্যাপার আছে, ব্যাপার আছে। তো এটা খুব থ্রিল একটা থ্রিল একটা ব্যাপার আছে না, তো এইটা থ্রিলটা কারা অনুভব করে? দেখবো যে থ্রিলার কারা দেখে, থ্রিলার কারা পড়ে, যাদের বয়স 14, 15, 16, 17, 18, 19, 20। কিন্তু এইটা সমস্যা হচ্ছে এই বয়সগুলো পার হয়ে গেলে তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে যে তারপরেও যদি আলী হাসান থাকে, উসামা তাহলে হয়ে সমস্যা যায়, যে হয়ে যায়। আলী হাসান উসামা হয়ে গেছে। আলী হাসান আলী উসামা হাসান ইজে উসামা কবে সিপিবিতে যোগ দিবে আমি সে অপেক্ষায় আছি। আইসা পড়তে পারে, আমার যতটুকু ধারণা। তুমি তার প্রতি মেহনত করতে থাকো। না সিপিবি তো এনপিএ না, এনপিএ মাঝখান দিয়ে হবে, জামাতের পরে হয়তো এনসিপি বা এনপিএ, তারপরে সিপিবি চলে আসবে। আমি তার ব্যাপারে দৃঢ় বিশ্বাস। তো ঠিক আছে, আমাদের কথাবার্তা হইলো, ঠিক আছে। তোমার সঙ্গে সময় কাটে ভালো লাগলো। তো ইনশাল্লাহ আবার কথা হবে। আবার কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। অনেকদিন আলাপ করে মজা পাই।